হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক থেকে কানেক্ট হয়েছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও শোনা যাচ্ছে কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব থেকে কানেক্ট হয়েছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ক্লিয়ার কিনা। আজকে আমরা প্রোগ্রামিং ভাষা এই চ্যাপ্টারটার 6 নাম্বার ক্লাসটা করব। কেমন আছো সবাই বলো তো, কেমন আছো সবাই? আগের ক্লাসটা করা হয়েছে? আমাদের আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। আজকে আমরা তোমাদের প্রোগ্রামিং এর খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা হচ্ছে কন্ডিশনাল প্রোগ্রামিং, মানে কন্ডিশন, শর্তের উপর ভিত্তি করে প্রোগ্রামিং, সেটা আমরা দেখব। আমরা অলরেডি ফ্লো চার্টে দেখছিলাম, তাই না? কোন একটা শর্তের উপর ভিত্তি করে কিভাবে ডিসিশন নিতে হয়, তাই না? আচ্ছা, তো গত ক্লাসে সবার লাস্টে আমরা কি দেখতেছিলাম বলো তো? গত ক্লাসে সবার লাস্টে আমরা কি দেখতেছিলাম? বিভিন্ন টাইপের অপারেটর, তাই না? বাইনারি অপারেটর, ইউনারি অপারেটর, অনেক টাইপের অপারেটর দেখছিলাম। দেখো তো মনে পড়ে কিনা? আমাদের প্রথম 3টা অপারেটর দেখা শেষ। আমাদের বাইনারি অপারেটরের মধ্যে অ্যারিথমেটিক অপারেটর আমরা দেখছি। অ্যারিথমেটিক অপারেটর দিয়ে আমরা কি করি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস, এগুলো বের করি, তাই না? এরপর হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কি করে বলো তো? দুইটা জিনিসকে কম্পেয়ার করে কোনোটা বড়, ছোট, বড় বা সমান এরকম জিনিসপত্র চেক করতে আমাদের হেল্প করে, তাই না? বলো তো রিলেশনাল যে অপারেটরটা, এটার আউটপুট কি কি হতে পারে? 0 বা 1, তাই না? সত্য বা মিথ্যা। তোমাকে যদি আমি বলি দুইটা সংখ্যা দিয়ে এ কি বি এর থেকে বড়, দেখো এটার অ্যান্সার কি? জাস্ট হয় সত্য না হয় মিথ্যা, তাই না? তাহলে এই যে রিলেশনাল অপারেটর গুলা, এগুলার আউটপুট কি? হয় 0 হবে না হয় 1 হবে, হয় 0 হবে না হয় 1 হবে, তাই না? আমাকে বলো তো 0 বা 1। এরপর লজিক্যাল অপারেটর। 3 টাইপের লজিক্যাল অপারেটর ছিল: লজিক্যাল অর, লজিক্যাল অ্যান্ড আর লজিক্যাল নট। গত ক্লাসে পড়াইছিলাম কিন্তু, তাই না? এদেরও আউটপুট কি? 0 বা 1 হতে পারে, তাই না? লজিক্যাল অ্যান্ড কে, লজিক্যাল অ্যান্ড এর দুই পাশে দুটো এক্সপ্রেশন থাকে, দুটাই যদি সত্য হয় তাহলে লজিক্যাল অ্যান্ড কি? আমাদের আউটপুট 1 দেয়। ওই লজিক গেটের মতো, বুঝতে পারলাম? তো আজকে আমরা যেটা দেখব, যেটা দিয়ে শুরু করব, সেটা হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। বিট ওয়াইজ অপারেটর নাম শুনে বুঝতে পারতেছো এটা কি নিয়ে কাজ করবে? আমাকে বলো তো। বিট ওয়াইজ অপারেটর, তার মানে এটা বিট নিয়ে কাজ করবে, তাই না? তাই তো, বিট ওয়াইজ অপারেটর এইটা আমাদের বিট নিয়ে কাজ করবে। তো আমরা দেখি বিট ওয়াইজ অপারেটর অনেক টাইপের হয়: অর, অ্যান্ড, এক্সর, লেফট শিফট, রাইট শিফট। তোমাদের নোট করার দরকার নেই, আমার যে ক্লাসের স্লাইডটা এটাই তোমাদের জন্য পারফেক্ট একটা নোট, ঠিক আছে? তো এক্সট্রা করে নোট করার দরকার নেই, তুমি জাস্ট বুঝলেই হবে, ঠিক আছে? আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। তো বিট ওয়াইজ অপারেটর অনেক টাইপের হয়, আমরা একটু দেখি, জাস্ট মনোযোগ দাও। প্রথমটা হচ্ছে বিট ওয়াইজ অর। বিট ওয়াইজ অর কি করে? দুইটা সংখ্যার বিট সমূহের মধ্যে জোড়ায় জোড়ায় অর করে। একটু ডিটেলস আমরা পরে বুঝবো। অর কি সবাই জানো তো? একটু শব্দ হচ্ছে, উপরে আসলে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আচ্ছা, তারপর আসো বিট ওয়াইজ এন্ড। সবাই একটু এখানে রিডিং দাও। বিট ওয়াইজ এন্ড কি করে? দুইটা সংখ্যার মধ্যে বিট বাই বিট এন্ড অপারেশন করে। বিট বাই বিট এন্ড অপারেশন কি আমরা দেখতেছি। অর অপারেশন তো সবাই জানো, এন্ড অপারেশনও সবাই জানো, ঠিক আছে? এরপর হচ্ছে বিট ওয়াইজ এক্সর। এক্সর অপারেশন সবাই নাম শুনছো না? থার্ড চ্যাপ্টারে। তারপর হচ্ছে বিট ওয়াইজ লেফট শিফট, বিট ওয়াইজ রাইট শিফট, আর সবার লাস্টেরটা বিট ওয়াইজ নট। আমরা সবগুলাই দেখবো আস্তে আস্তে, আপাতত জাস্ট নামগুলা দেখলাম,
আমরা এখন সবগুলা দেখব। তো আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে বিটওয়াইজ অর। সেটা হচ্ছে বিটওয়াইজ অর। ধরো আমাদের দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 5। 10 আর 5 দুইটার বাইনারি রিপ্রেজেন্টেশন আমাকে দেওয়া আছে। দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা নিতে পারো না সবাই? ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন আমরা তো দেখছি। 10 এর বাইনারি রিপ্রেজেন্টেশন, 5 এর বাইনারি রিপ্রেজেন্টেশন। ভাই এতগুলা শূন্য দিছেন কেন? আমরা পড়ছিলাম না কম্পিউটারে ইন্টিজারের সাইজ কত? আমাকে বলো তো, কম্পিউটারে ইন্টিজারের সাইজ কত? 4 বাইট, তাই না? তার মানে 32টা বিট। এখানে সেই 32টা বিটই লেখা আছে। 8টা বিট, 8টা বিট, 8টা বিট, 8টা বিট। খেয়াল করছো? বুঝে গেছে তো? আর আমাদের 5 আরেকটা সংখ্যা, সেটার বাইনারি রিপ্রেজেন্টেশনটা এখানে লেখা আছে, 32 বিটে লেখা আছে। ঠিক আছে, এগুলার বিটে তো সবগুলাই শূন্য, তাই না? আচ্ছা, এখন এই দুইটা সংখ্যার মধ্যে তুমি যদি বিটওয়াইজ অর করো, বিটওয়াইজ অর 15 অর, অর এই যে বিটওয়াইজ অরের চিহ্নটা হচ্ছে একটা লম্বা দাগ। ঠিক আছে, বিটওয়াইজ অরের চিহ্ন হচ্ছে একটা লম্বা দাগ। খেয়াল করো, খেয়াল করো, 10 অর 5। তাহলে কাহিনী যেটা হবে, এই দুইটা সংখ্যার প্রত্যেকটা বিটের মাঝে অর হবে, প্রত্যেকটা বিটের মাঝে অর হবে। তোমরা অর অপারেশন সম্পর্কে সবাই জানো, আমাকে বলো, জানো না? আমাকে বলো তো, তোমরা অর অপারেশন সম্পর্কে সবাই জানো? দেখো এই ছকটা পরিচিত কিনা, সবাই একটু দেখো এই ছকটা পরিচিত কিনা। থার্ড চ্যাপ্টারে পড়ছো, থার্ড চ্যাপ্টারে পড়ছো। 0 আর 0 অর করলে কত হবে? 0, তাই না? দেখো তো, 0 আর 0 তুমি যদি অর করো তাহলে কত হবে? 0। 0 আর 1 যদি অর করো 1 হবে। 1 আর 0 অর করলে 1 হবে। 1 আর 1 অর করলে কি হবে? 1 হবে। এখন বিটওয়াইজ অর মানে দুইটা সংখ্যার মধ্যে বিটওয়াইজ অর মানে প্রত্যেকটা বিটের মাঝে অর হবে। খেয়াল করো তো, 0 আর 1 অর করলে কত হয়? 1। খেয়াল করছো, 0 আর 1 অর করলে কত হইল? এই 1। তারপর 1 আর 0 অর করলে কত হইল? 1। তারপর 0 আর 1 অর করলে কত হইল? 1। 1 আর 0 অর করলে কত হইল? 1। তো এভাবে প্রত্যেকটা বিট বাই বিট, বিট বাই বিট দুইটা সংখ্যার মাঝে কি অর হয়ে যাবে। তো বিটওয়াইজ অর অপারেশনটা বোঝা গেছে। তোমাকে যদি দুইটা সংখ্যা দেওয়া থাকে, তাদের বিটওয়াইজ অর বের করতে বলে, তুমি কি করবা? তাদেরকে বাইনারিতে নিবা, বাইনারিতে নিবা। এই 32 বিট লেখার দরকার নেই, তোমার 8 বিট লিখলেই হবে। ঠিক আছে, 8 বিট লিখলেই হবে। দুটা সংখ্যার মাঝে বিট বাই বিট অর অপারেশন করে দিবা। 0 আর 1 অর করলে কত হয়? 1। 1 আর 0 অর করলে কত হয়? 1। 0 আর 1 অর করলে কত হয়? 1। 1 আর 0 অর করলে কত হয়? 1। 0 0 অর করলে 0, 0 0 অর করলে 0, 0 0 অর করলে 0। ঠিক আছে, এর পরের সবগুলা কি? 0। এখন এই যে বাইনারি সংখ্যাটা আসছে, তার ডেসিমালে নিতে কত হয়? 15। 15। তাইলে 10 আর 5, 10 আর 5 তুমি যদি বিটওয়াইজ অর করো, তুমি যদি বিটওয়াইজ অর করো তাহলে কি পাবা? 15 পাবা। বলো সবাই কি বুঝতে পারলাম বিটওয়াইজ অর? নয়েজ আসতেছে, আমাকে একটু বলো তো। আচ্ছা, বিটওয়াইজ অর এই অপারেশনটা আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তাহলে এবার চলো দেখবো হচ্ছে বিটওয়াইজ এন্ড। এবার চলো দেখি বিটওয়াইজ এন্ড। বিটওয়াইজ এন্ডে কি হবে? দুইটা সংখ্যার মাঝে প্রত্যেকটা বিট বাই বিট এন্ড হবে। বিট বাই বিট কি হবে? এন্ড হবে। একটু খেয়াল করো, আবারও আমাদের দুইটা সংখ্যা, একটা সংখ্যা হচ্ছে 10, তোলার দরকার নাই, জাস্ট মনোযোগ দাও। আরেকটা সংখ্যা হচ্ছে 6। এখন 10 কে তুমি যদি বাইনারিতে প্রকাশ করো 1010 হয়, বুঝছো? 1010 হয়। এতগুলা জিরো লেখার কারণ কি? কারণ আমাদের একটা ইন্টিজার সংখ্যা কম্পিউটারে 4 বাইট বা 32টা বিটে প্রকাশিত হয়। আমি 32টা বিটই লিখছি, তুমি না লিখলেও হবে। ঠিক আছে, তুমি প্রথম 8টা বিট লিখলেও হবে। 1010 দিয়ে এরপরে সবগুলা শূন্য। ঠিক আছে, এরপর আরেকটা সংখ্যা 6।
এটাকেও আমি বাইনারিতে প্রকাশ করলাম, তাহলে কত হবে 110, এর আগে সবগুলা 0। এখন এই দুইটা সংখ্যার মাঝে তুমি যদি বিটওয়াইজ এন্ড করো, বিটওয়াইজ এন্ড তার মানে 10 and 6, এটাই হচ্ছে বিটওয়াইজ এন্ড, বিটওয়াইজ, ঠিক আছে, বিট বাই বিট এন্ড। তাহলে 0 আর 0 এন্ড করলে কত হবে আমাকে বলো তো? 0 আর 0 এন্ড করলে কত হবে? 0। 1 আর 1 এন্ড করলে কত হবে বলো তো? 1 আর 1 এন্ড করলে কত হবে? 1, তাই তো? তারপর 0 আর 1, 0 আর 1 এন্ড করলে কত? 0। 1 আর 0 এন্ড করলে কত? 0। এরপরের সবগুলো তো 0 হবেই। তাহলে 10 আর 6 তুমি যদি বিটওয়াইজ এন্ড করো, তুমি যদি বিটওয়াইজ এন্ড করো তাহলে কত পাওয়া গেল? এই যে 1 0, এই পাশে সবগুলা 0, এটা বাইনারিতে পাইছো। এখন এই সংখ্যাকে তুমি যদি ডেসিমালে প্রকাশ করো তাহলে কি পাবা? 2 পাবা। তাহলে কি পাবা? 2 পাবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বিটওয়াইজ এন্ড গেল। তোমরা কি এক্সঅর অপারেশন সম্পর্কে জানো? আমাকে বলো তো, তোমরা কি এক্সঅর অপারেশন সম্পর্কে জানো? এক্সঅর অপারেশনটা কি করে? আমরা একটা ছক আঁকাই, ঠিক আছে, আমরা একটা ছক আঁকাই। এক্সঅর অপারেশনটা কি করে? 1টা 2টা 3টা 4টা, একটা 0 একটা 1 হলে সে আউটপুট 1 দেয়, না হলে 0 দিয়ে দেয়। এক্সঅর, এক্সঅর ধরো 0 1 0 1 0 0 1 1, দুইটাই যদি 0 হয় তাহলে এক্সঅর অপারেশন কি আউটপুট দেয়? 0। একটা 0 একটা 1 হলে এক্সঅর অপারেশন 1 দেয়, একটা 1 একটা 0 হলে এক্সঅর অপারেশন 1 দেয়, দুইটাই 1 হলে এক্সঅর অপারেশন আবার 0 দিয়ে দেয়। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? এটাই হচ্ছে আমাদের এক্সঅর অপারেশনের কাজ। পরের ক্লাস আমরা পূজার পরে নিব। তাহলে দেখো, দুইটা সংখ্যা 10 আর 1 তুমি দুটাকেই বাইনারিতে প্রকাশ করলা, এতগুলা 0 লেখার দরকার নাই, ঠিক আছে? তুমি দুইটাকেই বাইনারিতে প্রকাশ করবা, দেখবা সর্বোচ্চ কয়টা সংখ্যা হয়। এখানে কয়টা সংখ্যা আছে? 4টা, এখানে আছে 1টা, তাহলে 4 বিট পর্যন্ত লিখলেই হবে। দেখো এখানে কয়টা সংখ্যা পাইছো? 4টা, এখানে পাইছো 3টা, তো 4 বিট লিখলেই হবে। এই দুইটা সংখ্যাকে ফার্স্টে বাইনারিতে প্রকাশ করবা, দেখবা কোনটায় সর্বোচ্চ সংখ্যা আছে, অতগুলা বিট রাখলেই হবে, অতগুলা বিট রাখলেই হবে। বুঝতে পারলাম? তাহলে এবার এক্সঅর অপারেশন করো, এক্সঅর অপারেশন করো। আমাকে বলো তো 0 আর 1 এক্সঅর করলে কত হয়? 0 আর 1 এক্সঅর করলে কত হয়? 1, তাই না? ওই যে ওখান থেকে দেখো। তারপর 1 আর 0 এক্সঅর করলে কত হয়? বুঝতে পারতেছে নিশ্চয়ই? সহজ কিন্তু। 1 আর 0 এক্সঅর করলে হয় 1, 0 আর 0 এক্সঅর করলে হয় 0, 1 আর 0 এক্সঅর করলে হয় 1। বিট বাই বিট তুমি প্রত্যেকটা এক্সঅর করে দিবা, তাহলে আউটপুটে কি আসছে? 1 0 1 1। এই পাশে সব তো 0, এগুলো আর দেখার দরকার নেই, এটা বাইনারিতে আসছে। এখন এটাকে ডেসিমালে প্রকাশ করলেই কি 10 আর 1 এই দুইটার বিটওয়াইজ এক্সঅর করলে যেটা পাওয়া যাবে সেটা তুমি ফেরত পাইলা, সেটা তুমি ফেরত পাইলা। বুঝছো? এই এগুলা প্রোগ্রামিং এ ডিরেক্টলি করা যায়, কিন্তু তুমি যদি ম্যানুয়ালি করতে যাও তাহলে দুইটা সংখ্যাকে প্রথমত বাইনারিতে প্রকাশ করবা, দেখবা কোন সংখ্যায় বিটের সংখ্যা বেশি, সর্বোচ্চ ততটা বিট রাখবা, মানে দুইটা সংখ্যাই ততটা বিট রাখবা। এটাকে প্রকাশ করে দেখলা 4 বিট গেছে, এটাতে প্রকাশ করে দেখলা 3 বিট গেছে, তো তুমি 4 বিট রাখো। এটা তো 4 বিটই আছে, এটাকে 4 বিট কেমনে রাখবা? আগের পাশে একটা শূন্য বসাই দিবা এই পাশে, তারপর বিট বাই বিট কি করে দিবা? যে অপারেশনটা চাবে, এন্ড চাইলে এন্ড, অর চাইলে অর, এক্সঅর চাইলে এক্সঅর। বলো সবাই কি বুঝছি? আমাকে বলো। আমরা একটা প্রোগ্রাম লিখে দেখব, প্রোগ্রাম লিখে না দেখি আসলে। দেখো এটা সবাই বাসায় লিখে ফেলবা, এটা সবাই বাসায় লিখে ফেলবা। দেখো আমাদের দুইটা ইন্টিজার আছে, ইন্টিজার a আর b। a এর ভ্যালু হচ্ছে 10, b এর ভ্যালু হচ্ছে 6। আমি করে দেখাই, বেটার বেটার, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিবা, এগুলা কিন্তু বাসায় নিজেরা করবা, বুঝছো? বুঝছো? ধরো আমরা দুইটা ইন্টিজার ডিফাইন করলাম, a আর b।
আমরা বলে দিলাম a এর ভ্যালু হচ্ছে 10, b এর ভ্যালু হচ্ছে 6। বলো দেখা যাচ্ছে না সব? b এর ভ্যালু হচ্ছে 6। এখন তুমি কি করবা? বিটওয়াইজ এন্ড অর এক্সর যেটা ইচ্ছে সেটা। ফার্স্টে আমরা বিটওয়াইজ এন্ড করি, ঠিক আছে? বিটওয়াইজ এন্ড, বিটওয়াইজ এন্ড অফ %d এন্ড, আমি যদি এখানে একটা এন্ড দেই, %d is %d, তারপর আমরা একটা নিউ লাইন দিলাম, ঠিক আছে? দেখো বিটওয়াইজ এন্ড অফ a and b, তার মানে a, b, ঠিক আছে? বিটওয়াইজ এন্ড, এখানে বসে যাবে a এর ভ্যালু, এখানে বসে যাবে b এর ভ্যালু, আর তুমি রেজাল্টটা কি চাচ্ছ? a বিটওয়াইজ এন্ড b, a বিটওয়াইজ এন্ড b, ঠিক আছে? a বিটওয়াইজ এন্ড b। বলো সবাই বুঝতে পারছো আমি কি লিখছি? দেখো দুইটা সংখ্যা a আর b, a এর ভ্যালু 10, b এর ভ্যালু হচ্ছে 6। তারপর আমি প্রিন্ট করতেছি বিটওয়াইজ এন্ড অফ %d, এই d এর জায়গায় বসবে a এর ভ্যালুটা, এই d এর জায়গায় বসবে b এর ভ্যালুটা, আর সবার লাস্টের %d এর জায়গায় বসবে a বিটওয়াইজ এন্ড b, এই ভ্যালুটা। ক্লিয়ার? ক্লিয়ার? এখন বলো তো তুমি কি করতে পারবে না? হাতে হাতে করতে পারবে না? রেজাল্টটা কি হবে? তুমি 10 কে বাইনারিতে প্রকাশ করবা, 6 কেও বাইনারিতে প্রকাশ করবা, তারপর ওদের মাঝে বিটওয়াইজ এন্ড, কাজ শেষ। এখানে বুঝছো? বলো তো 10 কে বাইনারিতে প্রকাশ করলে কত হয়? বলো তো কত হয়? 1010 না? তাই তো? আর 6 কে তুমি যদি বাইনারিতে প্রকাশ করো তাহলে 0110। আমি 4 বিটই লিখছি, এর আগের বিটগুলো লিখি নাই, কারণ আগের সবগুলাই তো 0। এখন তুমি যদি বিটওয়াইজ এন্ড করো কি হবে? 0 আর 0 এন্ড করলে 0, 1 আর 1 এন্ড করলে 1, 1 আর 0 এন্ড করলে কত? 0 0। আমাদের অ্যান্সার আসার কথা 2, আমাদের অ্যান্সার আসার কথা 2, তাই না? বলো এটা বাইনারিতে আছে, ডেসিমালে নিলে 2 হবে। তো আমরা একটু রান করে দেখি, ঠিক আছে? আমরা একটু রান করে দেখি। দেখো বিটওয়াইজ এন্ড অফ 10 and 6 is 2। এখন তুমি যদি বিটওয়াইজ অর করতে চাও তাহলে আমাকে বলো তো কি করবা? এখন তুমি যদি বিটওয়াইজ অর করতে চাও, এই জিনিসটা জাস্ট কপি করে আমি নিচের লাইনে লিখি, এই জিনিসটা জাস্ট কপি করে নিচের লাইনে লিখি, বিটওয়াইজ অর, এটা হচ্ছে a or b, ঠিক আছে? বিটওয়াইজ যদি এক্সঅর করতে চাও, বিটওয়াইজ যদি এক্সঅর করতে চাও, আমি এখানে এক্সঅর দিলাম, এটা জাস্ট লেখা আর কি। এক্সঅর এর চিহ্নটা হচ্ছে হ্যাশ, মানে হ্যাশ না, এই যে a XOR b, এক্সঅর এর চিহ্নটা হচ্ছে এরকম একটা টুপির মতো, a XOR b। সো এই টুপিটা বসায় দাও, ঠিক আছে? এই টুপিটা পাবা হচ্ছে 6 এর উপরে। তোমরা যদি কিবোর্ডে দেখো শিফট 6 দিলে এই টুপিটা পাবা। এই যে এটা নির্দেশ করে বিটওয়াইজ, এটা নির্দেশ করে বিটওয়াইজ এন্ড, এটা নির্দেশ করে বিটওয়াইজ অর, এটা নির্দেশ করে বিটওয়াইজ এক্সঅর, ঠিক আছে? আমাকে বলো, তো আমরা একটু রান করি। দেখো বিটওয়াইজ এন্ড অর এক্সঅর তিনটাই কি আমরা পেয়ে গেছি, তিনটাই আমরা পেয়ে গেছি। সবাই কি বুঝতে পারছি? সবাই যদি বুঝতে পারি আমাকে বলো। আমরা তাহলে পরেরটাই যাব। আরো দুইটা বিটওয়াইজ অপারেটর আছে, একটাকে বলা হয় বিটওয়াইজ লেফট শিফট, ঠিক আছে? বিটওয়াইজ লেফট শিফট, নাম শুনে বুঝতে পারতেছো? লেফট শিফট তার মানে লেফটে শিফট করবে। আচ্ছা, লেফট শিফট অপারেটরটা হচ্ছে এরকম। ধরো তোমার কাছে একটা সংখ্যা আছে a, লেফট শিফট 1। এটার মানে হচ্ছে a কে তুমি যদি বাইনারিতে নাও, এর বিটগুলা পাবে না, ওই বিটগুলা এক ঘর বামে সরাই দিবা, তাহলে সবার ডানে একটা ফাঁকা জায়গা তৈরি হবে না? ওই ফাঁকা জায়গায় 0 বসায় দিবা।
ফর এক্সাম্পল ধরো a এর ভ্যালু যদি এরকম হয় 1011, তুমি এটাকে এক ঘর লেফট শিফট করো, ঠিক আছে? এই 1টা মানে হচ্ছে এক ঘর, এটা বোঝায় কত ঘর তুমি লেফট শিফট করবা, কত ঘর তুমি লেফট শিফট করবা। যদি এক বসাও তাহলে এক ঘর লেফট শিফট। তাহলে এই একটা সংখ্যা, এটাকে যদি এক ঘর লেফট শিফট করো, সবগুলা বিটকে তুমি কি করবা? এক ঘর বামে সরায় দিবা। 1011 একটা ফাঁকা জায়গা তৈরি হবে, সেই ফাঁকা জায়গায় চলে আসবে 0। বুঝছো? সবাই বুঝতে পারলাম? আচ্ছা আচ্ছা, এটা তো এক ঘর লেফট শিফট করলে যেটা হয়। এখন আমরা যদি এক ঘরের জায়গায় ধরো একের জায়গায় 2 দিলাম, তাহলে কি করতা? প্রত্যেকটা বিটকে 2 ঘর বামে সরায় দিতা, তাহলে ডান পাশে 2টা ফাঁকা জায়গা তৈরি হইতো, ওই 2টা ফাঁকা জায়গায় 2টা 0। কাহিনী বুঝছো? একটা বাইনারি সংখ্যা মনে করো 1011, তুমি এটাকে যদি 2 ঘর লেফট শিফট করো তাহলে কি হবে? এই 4টা বিট 2 ঘর বামে সরে আসবে। 1011 2টা ফাঁকা জায়গা তৈরি হইল না? ওই 2টা ফাঁকা জায়গাকে তুমি 00 বসায় দিবা। যদি 3 ঘর লেফট শিফট করতাম তাহলে কি হইতো? 3টা ফাঁকা জায়গা তৈরি হইতো, 3টায় 3টা 0। কাহিনী বুঝলাম? এখন একটা মজার কাহিনী হয়, তুমি যদি এক ঘর লেফট শিফট করো তাহলে সংখ্যাটা ডাবল হয়ে যায়। দেখো 10 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 1010। তুমি এটাকে যখন এক ঘর লেফট শিফট করছো, খেয়াল করছো? এই যে 1010 এক ঘর লেফট হয়ে গেছে, এখানে একটা 0 চলে আসছে, সংখ্যার ভ্যালুটা ডাবল হয়ে গেছে, ঠিক আছে? এখন একটা সংখ্যাকে ধরো একটা সংখ্যা a, এটাকে তুমি যদি n ঘর লেফট শিফট করো, তাহলে কি হবে? এর ভ্যালুটা 2 টু দি পাওয়ার n দিয়ে গুণ হয়ে যাবে। কেন? একটু চিন্তা করবা, বাইনারি সংখ্যা থেকে এটা চিন্তা করা যায়। একটা সংখ্যাকে যদি n ঘর লেফট শিফট করো তাহলে কি কাহিনী হবে? ওই সংখ্যার প্রত্যেকটা বিট n ঘর বামে সরে যাবে, তাহলে nটা ঘর ডানে ফাঁকা জায়গা হবে না, ওই ফাঁকা জায়গাগুলোয় 0 বসায় দিতে হবে। সবাই ক্লিয়ার? আমাকে বলো তো, তাহলে বলো তো এইটা কি হবে? 1010, এইটাকে তুমি যদি 3 ঘর লেফট শিফট করো তাহলে কি পাওয়া যাবে? 1010, এটা 3 ঘর বামে আসবে, 3টা ফাঁকা জায়গা তৈরি হবে, ওই 3টা ফাঁকা জায়গায় 3টা 0 বসে যাবে, ওই 3টা ফাঁকা জায়গায় 3টা 0 বসে যাবে। বুঝতে পারলাম? আমাকে সবাই বলো তো। তো লেফট শিফট আমরা দেখলাম, লেফট শিফটের একটা কোড এখানে দেওয়া আছে, তোমরা জাস্ট দেখে নিবা, এই কোডটা বসায় রান করলেই হবে, ঠিক আছে? আমি পরে দেখাবো। এবার আসি বিটওয়াইজ রাইট শিফটে কি হয় দেখো, একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, এই বাইনারি সংখ্যাটাকে আমরা এক ঘর রাইট শিফট করব, ডান দিকে সরাবো। তাহলে কাহিনী যেটা হবে, সবার লাস্টের যেই বিটটা না, এটা ফালাই দিবা, এক ঘর ডানে চাপানো না, ডানে যদি চাপাও সবার লাস্টের যেই বিটটা আছে এই বিটটা জাস্ট ফালাই দিবা। তাহলে সংখ্যাটাকে এই বিটটা যদি ফালাই দাও 101 থাকে না? বুঝছো তো, তাই না? ঠিক আছে, তাহলে কাহিনী এরকম, তুমি চিন্তা করো 1011 একটা বাইনারি সংখ্যা, এটাকে তুমি যদি এক ঘর রাইট শিফট করো তাহলে কি হবে? সবার লাস্টের বিটটা এক ঘর ডানে চাপাবা, সবার লাস্টের বিটটা জাস্ট ভ্যানিশ হয়ে যাবে। এখন এই সংখ্যাটাকেই যদি 2 ঘর রাইট শিফট করতা তাহলে কি হইতো? 2টা বিট ফালাই দিতা। কাহিনী বুঝতেছো? রাইট শিফট করলে ভ্যালুটা কিন্তু কমে, কত কমে সেটাই আমরা দেখি। ধরো আমাদের একটা সংখ্যা আছে a, এই সংখ্যাটাকে তুমি যদি n বিট রাইট শিফট করো, তাহলে তার ভ্যালু দাঁড়াবে a/2n। লেফট শিফট করলে হয়তো a × 2n, খেয়াল করছো? 2n দিয়ে গুণ হইতো কত বিট তুমি লেফট শিফট বা রাইট শিফট করতেছো। আর যদি রাইট শিফট করো সেক্ষেত্রে 2n দিয়ে ভাগ হবে,
2 টু দি পাওয়ার n দিয়ে ভাগ হবে। বুঝতে পারলাম? আমাকে বলো তো সবাই, রাইট শিফটের একটা দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, জাস্ট দেখে নিবা। ধরো তোমাকে বললো একটা সংখ্যা হচ্ছে 15, 15কে যদি এক ঘর রাইট শিফট করো তাহলে কি কাহিনী হবে? তোমার প্রথম কাজ এই 15কে আগে বাইনারিতে প্রকাশ করা। 15তে বাইনারিতে প্রকাশ করলে কি হয়? 1 1 1 1। এইটাকে যদি এক ঘর রাইট শিফট করো তাহলে কি কাহিনী হয় বলো তো? একটা বিট ফালাই দিবা, 1 1 1, এটা থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা ফর্মুলা শিখছিলাম না? তুমি যদি n ঘর রাইট শিফট করো তাহলে ভ্যালুটা এরকম হয়ে যাবে। জাস্ট দশমিক পার্টটা নিবা, মানে পূর্ণ সংখ্যার পার্টটা নিবা, দশমিক পার্টটা ফালাই দিবা। ঠিক আছে? তাহলে বলো তো 15 ছিল, তুমি যদি এক ঘর রাইট শিফট করো তাহলে সেটা কি হবে? 15/2 টু দি পাওয়ার 1, 15/2 7.5, 7, দশমিকের পরের পার্টটুকু ফালাই দিবা। দেখো এটা কিন্তু 7ই আসবে, এটা কিন্তু 7ই আসবে। এই বুঝছো? তাহলে আমাকে বলো তো একটা সংখ্যা 37, সেটাকে আমি যদি 3 বিট রাইট শিফট করি কত হবে? আর 37 এটাকে যদি 4 বিট লেফট শিফট করি তাহলে কত হবে? যদি রাইট শিফট করো তাহলে কি হবে? এর ভ্যালুটা 37/2 কিউব। যদি লেফট শিফট করো 37 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 4 ঘর যেহেতু করছো 2 টু দি পাওয়ার 4, 3 ঘর যেহেতু করছো 8। এখানে তো কোনো দশমিক পার্ট আসবে না, এখানে যদি আসে জাস্ট দশমিক পার্টটা ফালাই দিবা। কত? 37, এটা হয় 8। 37কে যদি 8 দিয়ে ভাগ করো, 4 8 32, 5 8 40, এটা হবে 4। 2 টু দি পাওয়ার হচ্ছে 16, 16 ইন্টু 37 গুণ করে দেখো কত হয়। 16 ইন্টু 37 গুণ করে দেখিও কত হয়। সবাই কি ক্লিয়ার হইছো? আমাকে বলো তো, এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে, আমরা আরেকটা অপারেশন দেখতেছি। ক্লাস শেষে স্লাইডটা একবার রিভিউ করে নিও, তাহলে হয়ে যাবে। আরেকটা অপারেশন, এটা হচ্ছে বিটওয়াইজ নট। এটা একটা ইউনারি অপারেটর, বিটওয়াইজ নট। এটাকে প্রকাশ করা হয় এভাবে, একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে, বিটওয়াইজ নট। ধরো একটা সংখ্যা আছে a, এটার আগে তুমি যদি একটা আশ্চর্যবোধক চিহ্ন দাও, তার মানে এই a সংখ্যাটার বিটওয়াইজ নট হয়ে যাবে, তো বিটওয়াইজ নট হলে কি হয়? প্রত্যেকটা বিট তার নট হয়ে যায়। এই ধরো একটা সংখ্যা ধরো 10, 10কে তুমি যদি বাইনারিতে লেখো এরকম হবে, 32 বিটে লিখলাম আর কি। এখন তুমি যদি এটাকে নট করো তাহলে কি হবে? প্রত্যেকটা বিট উল্টায় যাবে, 0 এর জায়গায় 1, খেয়াল করো, এই যে 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0। ঠিক আছে? এভাবে করে পুরোটা উল্টায় গেছে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বিটওয়াইজ অপারেটরগুলো। বিটওয়াইজ অপারেটরগুলো সাধারণত ইন্টিজারের উপর কাজ করে। আমাদের যে বিটওয়াইজ অপারেটর এরা সাধারণত ইন্টিজারের উপর কাজ করে, এবং আউটপুটটাও কি ইন্টিজারই দেয়, অর্থাৎ পূর্ণ সংখ্যার আউটপুট দেয়। দশমিক সংখ্যা নিয়ে এরা কাজ করে না। তো এগুলো তোমরা একটু কোডে লিখে দেখো। ঠিক আছে? এখানে আরেকটা কোড দেওয়া আছে বিটওয়াইজ নটের। হ্যাঁ, তুমি চাইলে কোডে লিখে দেখতে পারো। আচ্ছা, আমরা একটু দেখি। ধরো আমাদের দুইটা সংখ্যা আছে a আর b। আমরা এবার অত কিছু প্রিন্ট করব না, জাস্ট রেজাল্টগুলো প্রিন্ট করব। আচ্ছা, প্রথমত আমরা যেটা করি, ধরো a এর ভ্যালু 10 না, a কে আমরা লেফট শিফট করি। কয় ঘর লেফট শিফট করবো বলো? ধরো 3 ঘর লেফট শিফট করলাম, a কে 3 ঘর লেফট শিফট করলাম। এই যে খেয়াল করছো, a লেফট শিফট 3, তাহলে কি হবে বলো তো? 3 ঘর লেফট শিফট করলে এর যে বাইনারি ভ্যালুগুলা তারা 3 ঘর বামে সরে আসবে, 3টা ফাঁকা জায়গায় 3টা 0 বসে যাবে। আর ফর্মুলা থেকে আমরা জানি a ইন্টু 2 কিউব হয়ে যাবে। এর ভ্যালু কত? 10 ইন্টু 8, তার মানে 80 হওয়ার কথা।
80 হওয়ার কথা, তাই না? দেখি তো 80 হয় কিনা, রান করে আমরা দেখি তো 80 হয় কিনা। তোমরা এগুলো এক্সপেরিমেন্ট করবা কিন্তু নিজেরা কোড লিখে লিখে। দেখছো ওই যে 80 হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার 3 ঘর যদি রাইট শিফট করি, 3 ঘর যদি রাইট শিফট করি তাহলে কাহিনী কি হবে বলো তো? এ কি একটা 1010, এর কারণ 10 না? এটাকে তুমি যদি 3 ঘর রাইট শিফট করো, 3 ঘর রাইট শিফট করো, তাহলে এই 3টা বিট জাস্ট ভ্যানিশ হয়ে যাবে। কি পড়ে থাকবে? জাস্ট 1। তাহলে 1 আসার কথা। কিংবা আমরা ফর্মুলা দিয়েও জানি কত, 10/2 কিউব। 10 হচ্ছে 10, 10/8, 1 দশমিক কিছু একটা হবে, দশমিকের পরের অংশটা ফালাই দিবা। তাহলে কত হওয়া উচিত? 1 হওয়া উচিত। কত হওয়া উচিত? 1 হওয়া উচিত। এই যে 1 আসছে, ঠিক আছে? এখন যদি নট করো, নট একটা ইউনারি অপারেশন, বুঝো? ধরো এ একটা সংখ্যা, এটাকে তুমি নট করতে চাও, কি করবা? এইটার আগে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিবা। তাহলে এর যতগুলা বিট আছে সবগুলা বিট উল্টায় যাবে। 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, ঠিক আছে? তো আমরা দেখি সেটা করলে কত হয়। এটা করলে কত হয় সেটা বোঝাটা একটু টাফ, বুঝছো? এটা করলে কত হয় সেটা বোঝাটা না একটু টাফ। কেন টাফ? তোমরা 2's কমপ্লিমেন্ট পড়ছো? 2's কমপ্লিমেন্ট, 1's কমপ্লিমেন্ট পড়ছো? সেখান থেকে আসে নট এ। আচ্ছা, 0 হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা না, সরি, একটা জিনিস ভুল করলাম। একটা জিনিস তোমাদের ভুল পড়াইছি। একটু দাঁড়াও, দেখো বিটওয়াইজ নট না, এটা দিয়ে প্রকাশ করা হয় না। বিটওয়াইজ নট হচ্ছে টিলডা, এই যে এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়, এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়, বুঝছো? এই চিহ্নটা টিলডা, ঠিক আছে? এটা একটু ভুল হয়েছে। তো আমাদের নট এ না, আমরা দিব হচ্ছে টিলডা এ। এটা টিলডার সাইন বলে। কোথায় পাবা? কিবোর্ডের একদম কোনায়, এসকেপ বাটনের নিচে, এই যে এরকম, এই যে এইটা খেয়াল করছো? এই যে এটা হচ্ছে আমাদের বিটওয়াইজ নট। কি করবে? প্রত্যেকটা বিটকে সে ইনভার্ট করে দিবে। 0 থাকলে 1 বানাবে, 1 থাকলে 0 করে দিবে। -11 হয়েছে। -11 কেন হয়েছে এটা তোমরা 3rd চ্যাপ্টারে পড়ে আসছো। 2's কমপ্লিমেন্ট থেকে আসছে এটা, বুঝছো? যারা 2's কমপ্লিমেন্ট পড়ো নাই আপাতত লাগবে না, এটা একটু অ্যাডভান্স টপিক, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের বিটওয়াইজ অপারেটর গেল। এখন আমরা আরেকটা অপারেটর শিখবো, অলরেডি শিখে আসছি, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি? আমরা অলরেডি কিছু অ্যাসাইনমেন্ট অপারেটর দেখছি। ফর এক্সাম্পল, a = 3, এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এটার মানে হচ্ছে লেফট সাইডে একটা চলক থাকবে, একটা কন্টেইনার থাকবে, ঠিক আছে? একটা মেমোরি থাকবে। ওই মেমোরিতে রাইট সাইডের ভ্যালুটা গিয়ে বসে যাবে। এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটরের 2টা অপারেন্ড। লেফট সাইডে কি থাকবে? একটা কন্টেইনার, বুঝছো? বা একটা কৌটা, একটা ভ্যারিয়েবল। আর রাইট সাইডে একটা ভ্যালু থাকবে, ওই ভ্যালুটা ওই ভ্যারিয়েবলে গিয়ে বসে যাবে। দ্যাটস ইট। তুমি কখনোই এরকম লিখতে পারবে না 3 = a, এটা হবে না। এটা লিখে দেখো, সিতে তোমাকে এরর দিবে। লেফট সাইডেই কন্টেইনার বা চলকটা থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে। এবার আমাদের আরো কিছু জিনিসপত্র আছে। ধরো আমি এরকম করতে চাইলাম, a = a+2। এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, কিন্তু এটা কি করতেছে? এর জায়গায় a+2 বসাইতেছে। অর্থাৎ এর ভ্যালু ধরো আগে ছিল 10, সে 10 + 2 12, সেটা এবার এর ভ্যালুতে বসাবে। এখন প্রোগ্রামার আসলে একটু অলস, এগুলাকে অত এলাবোরেট না লিখে এভাবে লিখে ফেলে, a+ =
বুঝছো? a প্লাস ইকুয়াল টু, এটা মানে যেই কথা, এটা মানে একই কথা। a ইকুয়ালস টু a প্লাস টু, এটাকে সংক্ষেপে a প্লাস ইকুয়ালস টু লেখা হয়। a প্লাস ইকুয়ালস টু মানে হচ্ছে এর মান 2 বাড়ায় দাও, ঠিক আছে? a প্লাস ইকুয়ালস b, এটা মানে হচ্ছে a এর সাথে b যোগ করে a তে বসাও। কাহিনী বুঝছো? এই যে এটার মানে কি, এটা যদি ইলাবোরেট করো a ইকুয়ালস টু a প্লাস b। তো যোগের ক্ষেত্রে দেখলাম, এই যে দেখো প্লাস ইকুয়াল, গুণের ক্ষেত্রে তাইলে এরকম একটা হবে, তাই না? ইনটু ইকুয়াল, ভাগের ক্ষেত্রে হবে, মডুলাসের ক্ষেত্রে হবে। কাহিনী বুঝছো? আমাকে বলো তো, a ইকুয়াল a ইনটু b, এটা যেই কথা, a ইনটু ইকুয়ালস টু b, এটা লেখা একই কথা। a ইকুয়ালস টু a ভাগ b, এটা লেখা যেই কথা, এটা লেখা যেই কথা, a ভাগ ইকুয়ালস টু b, শর্টে এটাকে লেখা হয়। বুঝছো? বলো সবাই কি বুঝতে পারলাম? ঠিক আছে, এখানে একটা কোড দেওয়া আছে, তোমরা এই কোডটা জাস্ট দেখে নিবা। পারবা না? এটা আমি আর রান করে দেখালাম না, খুব সহজ একটা কোড। খেয়াল করো, খেয়াল করো, আমরা এখানে ওই 4টা অ্যাসাইনমেন্ট অপারেটর, a প্লাস ইকুয়াল টু, এটা মানে কি a ইকুয়ালস টু a প্লাস টু, কোডেই সুন্দর করে এক্সপ্লেন দেওয়া আছে, যে কমেন্ট করে আমি বুঝাই দিচ্ছি। দেখছো, কমেন্টের কাজ কিন্তু বুঝায় দেওয়া। এই যে আমি এখানে একটা অপারেশন করলাম, a প্লাস ইকুয়াল টু। এখন তোমরা যেহেতু বিগিনার, তোমরা হয়তো এটা বুঝতে পারবে না, এর জন্যই আমি কমেন্ট করে পাশে লিখে দিচ্ছি a প্লাস ইকুয়াল টু, এটার মানে হচ্ছে a ইকুয়ালস টু a প্লাস টু। d মডুলাস ইকুয়াল টু, এটা মানে হচ্ছে d ইকুয়ালস টু d মডুলাস টু। ক্লিয়ার? ক্লিয়ার? আমাকে বলো সবাই কি ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, আমরা এখন আমাদের প্রোগ্রামিং এর খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তোমাদের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট বলা চলে, সেটাতে প্রবেশ করব। সেটা হচ্ছে কন্ডিশনাল প্রোগ্রামিং বা কন্ডিশন ইন সি। কোনো একটা শর্তের উপরে ভিত্তি করে আমরা হয় এটা করব, না হয় অন্যটা করব। ঠিক আছে? ধরো একটা শর্ত, ঠিক আছে, তোমরা নাও না এরকম, আজকে বৃষ্টি হইলে ছাতা নিব, না হইলে নিব না। তোমাদের মাথাও তো, ব্রেইনও তো এইভাবে চিন্তা করে, তাই না? বলো তো, তাই না? বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে ছাতা নিব, নাইলে নিব না। তো কম্পিউটারকেও তো এরকম একটা ব্রেইন দিতে হবে, নাহলে তো সে চিন্তা করতে পারবে না। তো ওটার জন্যই আমরা এই কন্ডিশনাল প্রোগ্রামিং করি। তোমাদের মনে আছে আমরা ফ্লো চার্টেও যে দেখছিলাম, বলো তো ফ্লো চার্টটি কি? ডায়মন্ড শেপ দিয়ে এটা বুঝাইতাম না? এই ডায়মন্ড শেপের উপর আমরা একটা কন্ডিশন দিতাম, ধরো a b এর থেকে বড় কিনা। এটা সত্য হলে আমরা একদিকে যাইতাম, একটা কাজ করতাম। এটা যদি সত্য বা ইয়েস হইতো তাহলে একদিকে যাইতাম, মিথ্যা হইলে অন্য কাজ করতাম। এখন এইটা সি প্রোগ্রামিং এ আমরা কিভাবে প্রকাশ করব, কিভাবে প্রকাশ করব সেটা নিয়ে এখনকার কাজ। আগে যা যা পড়াইছি সবকিছু ভুলে গেলেও হবে আজকের ক্লাসে, পরে রিক্যাপ করে নিতে পারবা। এখন পূর্ণাঙ্গ মনোযোগটা এখানে দিবা, এখন পূর্ণাঙ্গ মনোযোগটা এখানে দিবা। তো এটা সি প্রোগ্রামিং কে বোঝানোর উপায় হচ্ছে ইফ এলস দিয়ে। ইফ এলস, দেখো ইফ এর মানে কি? যদি না। সি প্রোগ্রামিং এ আমরা এভাবে লিখবো, ইফ একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ঠিক আছে? একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপর একটা কোড ব্লক, সেমিকোলনের মধ্যে। এখানে তুমি অনেক কোড লিখতে পারো, বুঝছো? এখানে ধরো অনেক কিছু লিখছো, অনেকগুলা লাইনের কোড আছে। অনেকগুলো লাইনের কোড আছে, ঠিক আছে? বুঝতে পারলাম? তারপর সবার লাস্টে গিয়ে এলস, এলস, তারপর এখানে আবার আরেকটা কোড ব্লক। কোড ব্লক হচ্ছে অনেকগুলা কোডের সমন্বয়ে গঠিত একটা ব্লক। তোমাদের বাসা অ্যাড্রেসে বিভিন্ন থাকে না, ব্লক সি, ব্লক ডি, কয়েকটা ব্লক নিয়ে, মানে কয়েকটা বাসা নিয়ে একটা ব্লক হয় না, তাই তো? তেমনই কোড ব্লক মানে হচ্ছে কয়েকটা
কয়েকটা লাইনের কোড, কয়েকটা স্টেটমেন্ট নিয়ে একটা কোড ব্লক হয়। তো ইউজুয়ালি আমাদের কোড ব্লকগুলোকে একসাথে এটা দিয়ে আবদ্ধ করা হয়। ঠিক আছে, ওই যে মেইন প্রোগ্রামটা তোমাদের মনে আছে, মেইন প্রোগ্রামের মধ্যে সেমিকোলন দিয়ে আমরা কি একটা কোড ব্লক লিখতাম না? খেয়াল করো তো, এই যে এই একটা সেমিকোলন, এই একটা সেমিকোলন, এই সবগুলা কোড নিয়ে একটা কোড ব্লক, এই সবগুলা কোড নিয়ে একটা কোড ব্লক। বুঝতে পারলাম? আচ্ছা, এখন ইফের মধ্যে একটা শর্ত থাকবে, বুঝছো? ইফের মধ্যে একটা শর্ত বা কন্ডিশন থাকবে। এই শর্তটা হয় সত্য হবে, না হয় মিথ্যা হবে। এই শর্তটা যদি সত্য হয় তাহলে এই কোডগুলা এক্সিকিউট হবে, এগুলো আর এক্সিকিউট হবে না। এটা যদি সত্য হয় তাহলে এই ভেতরে এইটার ভেতরের কোডগুলো এক্সিকিউট হয়ে তারপর এখানে চলে আসবে, তারপর এখানে চলে আসবে। কাহিনী বুঝছো? এই শর্তটা যদি মিথ্যা হয় তাহলে এই কোডগুলো আর রান হবে না। যেটা হবে, মিথ্যা হলে এখান থেকে রান হওয়া শুরু করবে, এলস এর ভেতরে ঢুকে যাবে। এলস এর ভেতরে গুলো রান হয়ে তারপর আবার এখানে চলে আসবে। ফ্লোচার্ট থেকে চিন্তা করো, কাহিনী কি বুঝছো? এটা লুপ না, এটা হচ্ছে ওই যে শর্ত ডায়মন্ডের যেটা ছিল, মনে আছে? কি করতাম? ইয়েস হলে একদিকে গিয়ে চলে চলে আবার একটা জায়গায় এসে মিলিত হইতাম, তাই না? নো হলে আবার কিছুটা কোড করতাম, কিছু করে তারপর এক জায়গায় এসে মিলিত হইতাম, তাই না? তাই তো, এটাও এরকম। ইফ ফার্স্ট ব্র্যাকেটের ভেতর একটা শর্ত, এখানে কোনো সেমিকোলন দেওয়া লাগবে না, বুঝছো? এখানে কোনো সেমিকোলন দেওয়া লাগবে না। কোড ব্লকে ঢুকলা, এখানে অনেকগুলা কোড, এই প্রত্যেকটা লাইনে শেষে সেমিকোলন আছে, ঠিক আছে? এই প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন আছে। তারপর এলস এর এখানে কিন্তু কোনো শর্ত নাই, এটার ভেতর আরেকটা কোড ব্লক। এই শর্তটা যদি সত্য হয় তাহলে ইফের মধ্যেই আমি ঢুকবো, এগুলা এক্সিকিউট করব, এগুলা আমি রান করব, তারপর এখান থেকে এখানে চলে যাব। আর যদি শর্তটা মিথ্যা হয় তাহলে ইফের মধ্যে আমি ঢুকবো না, কই যাব? এলসে যাব, এগুলা এক্সিকিউট করব, কাজ শেষ। কাহিনী বুঝলাম? আমাকে বলো তো সবাই। এটাই সুন্দর করে এখানে দেওয়া আছে, খেয়াল করো, ইফের মধ্যে এখানে কি হবে? একটা শর্ত, এই যে এখানে একটা শর্ত হবে। ওই শর্তের উপর ভিত্তি করে আমি ডিসিশন নিব, আমি কোন কোড ব্লকটা কন্ডিশন, একটা কন্ডিশন, এটার উপর ভিত্তি করে আমি ডিসিশন নিব, আমি এখানে ঢুকবো নাকি এখানটায় ঢুকবো। এটা যদি সত্য হয় তাহলে এখানে ঢুকবো, যদি মিথ্যা হয় তাহলে এখানে ঢুকবো, ঠিক আছে? এখন সিতে একটা মজার কাহিনী হয়। সি হচ্ছে সত্য মিথ্যা বলতে কি বোঝায়? সি এর মধ্যে 0 মানে মিথ্যা, ফলস, ঠিক আছে? 0 বাদে যে কোনো সংখ্যা মানে সত্য, ঠিক আছে? চিন্তা করো, -10, -11 কিংবা 2, 1, 50, 0 বাদে বাকি সব সংখ্যা কি সত্য হিসেবে চিন্তা করবে, বুঝছা? সি এর মধ্যে ট্রু ফলস বলতে কিছু নাই, ট্রু ফলস কেও সংখ্যা দিয়ে প্রকাশ করে। আমরা সাধারণত ফলস কে 0 আর ট্রু কে 1 দিয়ে চিন্তা করি। কিন্তু সিতে ফলস মানে 0ই, 0 বাদে যে কোনো সংখ্যা মানে ট্রু। আমরা একটু দেখি, এগুলো নিয়ে তোমরা মজার কাজ করতে পারো। ঠিক আছে, আমি এটা মুছে দিলাম। আমরা এখন শর্ত সংক্রান্ত জিনিসপত্রে যাব, ঠিক আছে? ফার্স্টে ইফ, এখানে একটা শর্ত থাকবে, আমি আপাতত শর্তটা লিখলাম না, ঠিক আছে? ইফের মধ্যে একটা কোড ব্লক, আমরা এখানে কিছু একটা প্রিন্ট করি। প্রিন্টএফ ধরো আমরা লিখলাম ইনসাইড ইফ, অর্থাৎ আমরা ইফের মধ্যে আছি, ইফের মধ্যে যেই কোড ব্লকটা আছে সেটার মধ্যে আছি, ইনসাইড ইফ ব্লক, ঠিক আছে?
ওকে, তারপর এলস, এখানে কি দিলাম, printf ইনসাইড এলস ব্লক। ঠিক আছে, আমাকে বলো তো। আচ্ছা, এখন আমরা শর্তটা দেই নাই, হ্যাঁ এখানে শর্তটা বসবে, খেয়াল করো। তুমি কি ব্যাপারটা ধরতে পারতেছ? একটু হিজিবিজি হয়ে গেছে না? আচ্ছা, হিজিবিজি না করার জন্য আমরা এলসটাকে নিচে নামায় দিই। ঠিক আছে, ইফ এর একটা ব্লক, এখানে একটা শর্ত থাকবে, ওই শর্তটা সত্য হলে এখানে আসবে, এটা এক্সিকিউট হবে, তারপর এইখানে চলে আসবে। এলস এরটা কিন্তু আর এক্সিকিউট হবে না। আর যদি এটা সত্য না হয়, মিথ্যা হয়, তাহলে ইফ এরটা এক্সিকিউট হবে না, এলস এ চলে আসবে। ঠিক আছে, আমরা সবার লাস্টে আরেকটা জিনিস প্রিন্ট করি, এখানে মনে করো printf end। আচ্ছা, এবার আমাকে বলো তো, ইফ এর মধ্যে যেই শর্তটা আমি দিব সেটা যদি সত্য হয় তাহলে কি প্রিন্ট হবে? ভাইয়া 0 আর 1 বাদে তো কম্পিউটার অন্য কিছু বুঝে না, কিন্তু সি প্রোগ্রাম তো বুঝে। কম্পাইলার বলে একটা জিনিস আছে না, এই 0 আর 1 বাদে অন্য সবকিছুকে, এই যে এগুলো লিখতেছি, এগুলো কি আমরা 0 আর 1 এ লিখতেছি? না, এগুলো তো ইংরেজিতে লিখতেছি, এগুলো কম্পিউটার বুঝে না। কম্পাইলার, দেখো এটাই কিন্তু একটা কম্পাইলার। তুমি যখন ওই রান দিচ্ছ তখন কি হচ্ছে, এটা প্রথমে 0 আর 1 এ কনভার্ট হচ্ছে, তারপর কম্পিউটারে গিয়ে রান হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, printf, আমি এখানে উল্টা লিখছি। ঠিক আছে, বলো এখানের যেই শর্তটা সেটা যদি সত্য হয় তাহলে কি হওয়ার কথা? এই জিনিসটা প্রিন্ট হবে, তারপর এলস এরটা প্রিন্ট হবে না, তারপর এখান থেকে এন্ডে চলে আসবে, তাই না? আর যদি মিথ্যা হয় তাহলে কি হবে? এইটা আর প্রিন্ট হবে না, এলস এ ঢুকে যাবে, এইটা প্রিন্ট হবে, তারপর এন্ড প্রিন্ট হবে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। ধরো আমরা বাই ডিফল্ট এখানে সত্য বানাই দিলাম। ঠিক আছে, ধরো এটা আমরা সত্য বানাই দিলাম। সত্য মানে 1 না? বলো তো, এটা যদি রান দেই তাহলে কি প্রিন্ট হবে বলো দেখি। একটা সাবধান, ইফ এর পরে এই লাইনে কিন্তু কোনো সেমিকলন নাই, এলস এর এই লাইনেও সেমিকলন নাই। সেমিকলন স্টেটমেন্টে থাকবে। কি রান হবে বলো তো? ইনসাইড ইফ ব্লক। দেখো ও দেখছে সত্য, তাহলে এখানে আসছে, তাহলে ইনসাইড ইফ ব্লক এটা প্রিন্ট করছে, এলস এ কিন্তু আর ঢুকবে না, এখানে চলে আসবে। ইফ আর এলস এই দুটা কিন্তু একসাথে একটা সিনট্যাক্সের অংশ। ঠিক আছে, এবার 1 বাদে তুমি যে কোনো সংখ্যা দিয়ে দেখো, 1 বাদে যে কোনো সংখ্যা দাও, ধরো কত দিবা, তোমার ফেভারিট একটা সংখ্যা দাও, -99 দিলা, এটা মানেও কিন্তু সত্য, কম্পিউটারে এটা মানেও সত্য। দেখো ইনসাইড ইফ ব্লক এন্ড। এবার এখানে যদি মিথ্যা দাও, মিথ্যা মানে 0। ঠিক আছে, সি প্রোগ্রামের কাছে মিথ্যা মানে 0। রান করো, দেখো এটা যেহেতু মিথ্যা, সে ইফ ব্লকে ঢুকেই নাই, এটা চেক করছে, চেক করে কোথায় চলে আসছে? এলস এ চলে আসছে। এটা রান করছে, দেন এখানে চলে আসছে ইনসাইড এলস ব্লক, তারপর এন্ড। বলো বুঝছো সবাই? আমাকে বলো। আচ্ছা, এখন একটা মজার জিনিস দেখাই। এই ইফ এলস এর স্ট্রাকচার না অনেকভাবে চেঞ্জ হতে পারে। ধরো এই কোড ব্লকের ভিতরে তুমি কিন্তু একটা না অনেকগুলা প্রিন্ট করতে পারো বা অনেকগুলা কাজ করতে পারো। ঠিক আছে, অনেকগুলা করতেই পারো। ঠিক আছে, এই সবগুলাকে একসাথে তুমি কি একটা ব্লক আকারে লিখছো। আমি একটা লাইনই বারে বারে প্রিন্ট করলাম, ধরো কথার কথা। এই সবগুলাকে তুমি কি একটা ব্লক হিসেবে লিখছো না? ওই ব্লকগুলাকে সেমিকলন দিয়ে আটকায় দিছো। এই শর্তটা যদি সত্য হয়, ইফের মধ্যে শর্তটা যদি সত্য হয়, তাহলে এই ব্লকে ঢুকবে, এইগুলা সব এক্সিকিউট করবে,
এখান থেকে এলস এর বাইরে চলে যাবে, এলস আর প্রিন্ট করবে না, তাই তো? আর এটা যদি মিথ্যা হয় তাহলে ইফ এর মধ্যে কিচ্ছু রান করবে না, এলস এ ঢুকবে, এগুলা রান করবে, দেন বের হয়ে যাবে। আমরা একটু দেখি তো ইফ এর মধ্যে শর্তটা কি সত্য না? আমি জোর করে সত্য বানায় দিছি। হ্যাঁ, তাহলে দেখো তো কি প্রিন্ট হবে বলো তো? ইনসাইড ইফ ব্লক 4 বার প্রিন্ট হবে, তারপর এন্ডে চলে যাবে। ইনসাইড ইফ ব্লক 1 বার 2 বার 3 বার 4 বার, ঠিক আছে? এখন আমরা একটু সিনট্যাক্সটা খেয়াল করি। তুমি চাইলে এটা এখানে না লিখে, যে এই কলনটা না এখানে না লিখে এখানেও দিতে পারতা, এখানেও দিতে পারতা, বুঝছো? সেমিকলনটা আমি উপরের লাইনে দিয়ে দিলাম, এভাবে দিলেও কোডের কোনো পরিবর্তন হয় নাই, এক্স্যাক্টলি সেম জিনিস, ঠিক আছে? আচ্ছা, এখানে তো অনেকগুলা লাইন, এই অনেকগুলা লাইনকে একটা কোড ব্লক আকারে প্রকাশের জন্যই এই সেমিকলনটা দেওয়া হয়েছে, সেমিকলন না সরি, এই ব্র্যাকেটটা দেওয়া হয়েছে। এখন ইফের মধ্যে যদি একটা মাত্র লাইন থাকে, তাহলে তুমি চাইলে সেমিকলন না, মানে ধরো এটা ইফের মধ্যে জাস্ট একটা লাইন আছে, বা এলস এর মধ্যে একটা মাত্র লাইন আছে, একটাই তো লাইন, তুমি চাইলে এটাকে ব্লক আকারে নাও লিখতে পারো, মানে এই ব্র্যাকেট গুলা তুমি চাইলে উঠাই দিতে পারো যদি একটা লাইন হয়, বুঝছো? যদি ইফের আন্ডারে একটা মাত্র লাইন হয় বা এলস এর আন্ডারে একটা মাত্র লাইন হয়, সেক্ষেত্রে তুমি কোলন গুলা চাইলে উঠাই দিতে পারো। কোলন না, আরে কি বলতেছে, এই যে এটা ব্র্যাকেট গুলা চাইলে উঠাই দিতে পারো, সেকেন্ড ব্র্যাকেটটা চাইলে উঠাই দিতে পারো, এটা মানেও সেম। দেখো এটা যদি রান করো কি আসবে? এটা আসবে। কিন্তু খবরদার, যদি ইফের মধ্যে দুইটা লাইন থাকে, একের থেকে বেশি লাইন থাকে, তাহলে তোমাকে এই ব্র্যাকেটটা দিতে হবে, মাস্ট। এই ব্র্যাকেটটা দিতে হবে, মাস্ট। ঠিক আছে তো? আচ্ছা ভাই, এগুলো মনে থাকবে না তো? থাকবে, আমি স্লাইডে লিখে দিছি, দেখো। তুমি চাইলে এই স্ট্রাকচারটাও লিখতে পারো, দেখছো? কোলনটা আমি উপরের লাইনে উঠিয়ে দিচ্ছি, কোলনটা না, ব্র্যাকেটটা উপরের লাইনে উঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর যদি এরকম হয় একটা মাত্র লাইন, ইফের আন্ডারে একটা মাত্র কোড, একটা মাত্র লাইন, সেক্ষেত্রে তুমি চাইলে সেকেন্ড ব্র্যাকেটটাও উঠিয়ে দিতে পারো, সেকেন্ড ব্র্যাকেটটাও উঠিয়ে দিতে পারো, কিন্তু একের বেশি হইলে সেকেন্ড ব্র্যাকেটটা দিতেই হবে, মাস্ট, মাস্ট, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা অ্যাকচুয়াল কোডে যাচ্ছি। ইফের মধ্যে কি একটা শর্ত না, মানে 0 আর 1 আউটপুট হবে এরকম কিছু একটা, তাই না? একটা শর্ত বসবে, সেই শর্তটা হয় সত্য হবে, না হয় মিথ্যা হবে। এখন সত্য মিথ্যা এরকম আউটপুট দেয় কোন অপারেটর গুলা? রিলেশনাল অপারেটর আর লজিক্যাল অপারেটর, তাই না? রিলেশনাল অপারেটর আর লজিক্যাল অপারেটর। ওয়েব অ্যাপে কি হয়েছে? ফেসবুকে কি শুনতে পাচ্ছ তোমরা? ফেসবুকে কি শুনতে পাচ্ছ তোমরা? ওয়েব থেকে না আমাকে বের করে দিছে। আচ্ছা, আবার আমরা ওয়েব অ্যাপে আসছি। এখন ওয়েব অ্যাপ থেকে শুনতে পাচ্ছ না সবাই? ঠিক আছে, ঠিক আছে, ওয়েব অ্যাপ থেকে আমাকে বের করে দিছিলাম। ওকে, এখন ইফের মধ্যে একটা শর্ত বসবে, শর্ত যেটার আউটপুট সত্য বা মিথ্যা। সত্য বা মিথ্যা এরকম আউটপুট দেয়, এরকম অপারেটর কারা কারা আছে?
রিলেশনাল আর লজিক্যাল, রিলেশনাল আর লজিক্যাল। তো আমরা এখন এরকম কিছু প্রোগ্রাম দেখব যেটা দেখলে তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাকে বললাম একটা সংখ্যা জোড় নাকি বেজোড় বের করো। একটা সংখ্যা জোড় নাকি বেজোড় কেমনে বের করবা আমাকে বলো তো। আমি ফার্স্টে হাতে প্রোগ্রামটা লিখে দেখাই, তোমাদের তো খাতায় হাতে লিখতে হবে তাই না? কি করবা? include stdio.h, এটা সব প্রোগ্রামেই থাকবে। তারপর int, আমাদের মেইন ফাংশনটা, এটাও সব প্রোগ্রামেই থাকবে। মেইন ফাংশনের মধ্যে একটা কোড ব্লক আছে, এই হচ্ছে সেই কোড ব্লকটা। এই কোড ব্লকের মধ্যে আমরা যাবতীয় সব কাজ করব। তো আমি তোমাকে বললাম একটা সংখ্যা ইনপুট নিবা, সেটা জোড় নাকি বেজোড় সেটা তুমি বের করবা। কিভাবে করা যায়? তোমরা অ্যালগরিদম দেখছিলা না জোড় বিজোড় বের করার? সংখ্যাটা যদি 2 দিয়ে বিভাজ্য হয় তাহলে জোড়, নাহলে বেজোড়, তাই না? 2 দিয়ে বিভাজ্য কেমনে করতাম? a মডুলাস 2 ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে জোড়, নাহলে বেজোড়, তাই না? তাই না? তো আমরা ফার্স্টে একটা সংখ্যা ধরি int a। তো আমরা এই সংখ্যাটা প্রথমত ইউজারের কাছ থেকে ইনপুট নিব, তাহলে কি scanf %d কমা দিয়ে %a, তাই না? আমরা সংখ্যাটা ইনপুট নিয়ে নিলাম, এর মধ্যে সেই সংখ্যাটা আছে। এবার এই সংখ্যাটা যদি 2 দিয়ে বিভাজ্য হয় তার মানে a %2, এটাই তো ভাগশেষ, তাই না? a কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, সেটা যদি 0 হয়, এই ভাগশেষটা 0 এর সমান কিনা কেমনে চেক করে? এই ভাগশেষটা 0 এর সমান কিনা কেমনে চেক করে? ডাবল ইকুয়াল না, মনে আছে রিলেশনাল অপারেটর? একটা ইকুয়াল না, কিন্তু একটা ইকুয়াল মানে অ্যাসাইনমেন্ট অপারেটর, এইটা, তাই না? এটা যদি সত্য হয় তাহলে a কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, তাই না? আমাকে বলো তো, a কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 যদি হয় তাহলে এটা সত্য বা 1 হবে, তাহলে সংখ্যাটা জোড় হবে। তাহলে আমরা এরকম লিখতে পারি না, if এখানে একটা শর্ত, সেই শর্তটা কি? আমাদের a কে যদি 2 দিয়ে ভাগ করি ভাগশেষটা যদি 0 হয় তাহলে আমাদের সংখ্যাটা কি হবে? জোড় না? তো আমরা এখানে প্রিন্ট করে দিই, যেহেতু একটা মাত্র লাইন আমরা আর ব্র্যাকেটে গেলাম না, printf ইভেন নাম্বার, আমি জাস্ট ইভেন লিখে দিলাম, ইভেন নিউ লাইন, সেমিকোলন দিয়ে শেষ করলাম। আর এটা যদি না হয়, এটা যদি মিথ্যা হয়, তার মানে এলস printf অড, ইভেন মানে জোড়, অড মানে বেজোড়। সবাই বুঝছো? একটা সংখ্যা সেটাকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, ভাগশেষ যদি 0 হয়, চিন্তা করো তো 10 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 0। 11 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 1, তাই না? এখন ওই সংখ্যাটাকে যদি 2 দিয়ে ভাগ করো ভাগশেষ যদি 0 এর সমান হয়, তার মানে এই শর্তটা যদি সত্য হয় তাহলে আমরা কই এখানে আসবো না, বলে দিব সংখ্যাটা জোড়, সংখ্যাটা জোড়। আর যদি না হয় তাহলে কি? বেজোড়, বেজোড়। বুঝছো? এবার আমরা আমাদের প্রোগ্রামে চলে যাই, আইডিতে চলে যাই। ঠিক আছে? ঠিক আছে, তোমরা পরবর্তীতে ফোনে কিন্তু এগুলা লিখবা। তো আমরা প্রথমত কি করব বলো তো? আমরা একটা সংখ্যা ডিক্লেয়ার করি int a। আমাদের এই সংখ্যাটা এখন ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। তো আমরা scanf %d %a, ঠিক আছে? এগুলো শিখাইছি কিন্তু। এইবার আমরা এখানে শর্তটা চেক করব, আমরা এখানে শর্তটা চেক করব, বুঝছো? শর্তটা কি? আমাদের a কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, ঠিক আছে, ভাগশেষটা যদি 0 হয়, ভাগশেষটা যদি 0 হয়, শর্তটা বুঝছো? তাহলে কি? ইভেন। যদি না হয় তাহলে কি? অড। বুঝছো? লাস্টে এন্ড থাকলো।
সবাই কি বুঝছো? এই যে এটাই আসলে আমাদের মেইন শর্তটা। এ কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি শূন্যের সমান হয় তাহলে ইভেন, নাইলে অড। তো আমরা এটা রান করি। দেখো আমাদের কাছ থেকে একটা ইনপুট চাচ্ছে, তুমি একটা ইনপুট দিতে হবে। তো তোমার ফেভারিট একটা সংখ্যা, ধরো 67 দিলাম। ঠিক আছে, এন্টার দিয়ে দাও। দেখো কি আসছে, অড মানে বেজোড়। 67 কি হয়েছে, কাহিনী বুঝছো। এর ভ্যালু কত গেল, 67। সে এখানে চেক করতেছে 67 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়, 1 হয়। কিন্তু 1 কি 0 এর সমান না। তার মানে এটার মধ্যে আমি যাব না। আমি কোথায় যাব, এখানে যাব। এটা প্রিন্ট করব, পরের লাইনে চলে যাব। আমাকে সবাই বলো পুরাপুরি ক্লিয়ার হইছে? পুরাপুরি ক্লিয়ার হইছে? আবার একটু রান করি। এটা না ক্লিয়ার হওয়া পর্যন্ত কিন্তু আমরা সামনের দিকে আগাবো না। 78 দিলাম, এন্টার দাও। সংখ্যাটা কি, ইভেন বা জোড় সংখ্যা আসছে। ইভেন বা জোড় সংখ্যা আসছে। ক্লিয়ার? বলো। এখন আরেকটু বুদ্ধি করা যায়, আরেকটা খুবই সুন্দর বুদ্ধি করা যায়। কি বুদ্ধি জানো, দেখাচ্ছি। আগে আমাকে বলো এটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে তোমাদের? আরেকটা খুবই সুন্দর বুদ্ধি আছে। সেই বুদ্ধিটা হইছে, তুমি যদি খেয়াল করো তো, তুমি যদি a%2 বাইর করো, এইটার আউটপুট কত? হয় 0 হবে, না হয় 1 হবে, তাই না? আগে বলো এই জিনিসটার আউটপুট কত, হয় 0 না হয় 1। এখন আমরা দেখছি ইফ এর মধ্যে 0 থাকা মানে হচ্ছে ট্রু। উল্টা বলছি, 0 থাকা মানে হচ্ছে ফলস, 1 থাকা মানে হচ্ছে কি, ট্রু। আচ্ছা, তাইলে আমরা এখানে করলাম a%2, এটার ভ্যালু যদি 1 হয় তাইলে ইফ এর ব্লকটা এক্সিকিউট হবে না। বুঝো, এই ভ্যালুটা a%2 এটার ভ্যালু যদি 1 হয় তাহলে এইটা এক্সিকিউট হবে, ইফ এর ব্লকটা এক্সিকিউট হবে, ইফ এর ব্লকটা রান হবে, তাই না? a%2 এই ভ্যালুটা যদি 1 হয় তাহলে সংখ্যাটা কি, অড না? এটা যদি 0 হয়, এই যে এটা যদি 0 হয় তাহলে এলস এর মধ্যে ঢুকে যাবে। a%2 পার্সেন্টেজ বলতেছি, a×2 এটা যদি 0 হয় তাহলে সংখ্যাটা কি, ইভেন। একই প্রোগ্রাম, একটু অন্যভাবে, লজিকটা একটু অন্যভাবে ঘুরায় লিখলাম। এই লজিকটা কিন্তু অনেক সুন্দর আগেরটা থেকে। তুমি যদি এখন রান দাও, সেম ভাবে তুমি সংখ্যা দিয়ে চিন্তা করো, ধরো 67 দিলাম, তো 67 কি আসার কথা, অড আসছে, উই যে অড। আবার রান করো, ধরো কত দিবা, 78, কি আসা উচিত, ইভেন আসছে, ইভেন। ক্লিয়ার? আমাকে সবাই বলো ক্লিয়ার? ঠিক আছে। তো একটা সংখ্যা জোড় নাকি বেজোড় সেটা বের করার একটা সি প্রোগ্রাম লেখো, এখানে লেখা আছে। তোমরা বাসায় নিজেরা এটা রান করবা, ব্রাউজারে লিখে নিজেরা রান করবা। ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক এইটা বের করার একটা প্রোগ্রাম। ঠিক আছে, একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা আমরা বের করব। তো কেমনে বের করা যায়, আমরা সংখ্যাটা ইনপুট নিলাম, এন্ডটা উঠাই দিলাম, আমরা একটা সংখ্যা ইনপুট নিলাম। ঠিক আছে, এবার এ ধনাত্মক নাকি ঋণাত্মক এটা কেমনে বুঝবো সেটা আমরা দেখি। আমরা যদি চেক করি, আমরা আপাতত ধরতেছি 0 ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, আমরা আপাতত ধরতেছি 0 ধনাত্মক সংখ্যা। তো একটা সংখ্যা ইনপুট নিছো এ। এখন এই এটা যদি 0 থেকে বড় বা সমান হয় তাহলে সেটা ধনাত্মক।
তাহলে সেটা ধনাত্মক, আর না হলে ঋণাত্মক। শূন্য থেকে বড় বা সমান যদি না হয় তাহলে তো সে শূন্য থেকে ছোট হবে, একদম কমন সেন্স। আমরা আপাতত শূন্যকেও ধনাত্মক ধরতেছি, বুঝছো? তো আমরা প্রথমত ওই সংখ্যাটা ইনপুট নিব। তো নিলাম, এই যে এখানে আমাদের ইনপুট নেওয়ার কাজ শেষ। এবার আমরা চেক করব, যদি আমাদের a এর ভ্যালুটা শূন্য থেকে বড় বা সমান হয়, তাহলে আমরা কি প্রিন্ট করব? পজিটিভ। ঠিক আছে। এখন সে যদি শূন্য থেকে বড় বা সমান না হয়, তার মানে সে অবশ্যই শূন্য থেকে ছোট, অবশ্যই নেগেটিভ হবে। তাহলে এলস এর মধ্যে কি বসায় দিব? নেগেটিভ। ঠিক আছে। তো আমরা একটু রান করি। রান করলে আমাদের কাছে একটা সংখ্যা চাইবে। তো একটা সংখ্যা দাও, ধরো 99 দিলা, এন্টার চাপ দাও, কি আসছে? পজিটিভ। আবার ধরো 0 দিলা, 0 কি পজিটিভ না? যদিও 0 কিন্তু পজিটিভ না, 0 পজিটিভ নেগেটিভ কিচ্ছু না, দুইটার একটাও না, 0 0ই। এটা নিয়ে একটু পরে আসতেছি। এবার নেগেটিভ একটা সংখ্যা দাও, ধরো -99 দিলা, নেগেটিভ আসছে। কম্পিউটারের আস্তে আস্তে বুদ্ধি আমরা দিতেছি, তাই না? আমরা আস্তে আস্তে বুদ্ধি দিতেছি। ঠিক আছে। তো এখানে প্রোগ্রামটা লেখা আছে, যেটা আমি মাত্র লিখে দেখাইলাম। ক্লাস শেষ হওয়ার পর তোমরা নিজেরাও একটু রান করে দেখবা। ঠিক আছে। এইবার তোমাদের যখন অ্যালগরিদম আমি শিখাইছি, এরকম শিখাইছিলাম না, দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা বাইর করো। তাই না? আমরা এখন সেটা দেখব। তোমাকে দুইটা সংখ্যা a আর b, এই দুইটা সংখ্যা ইনপুট নিতে হবে, বুঝছো? তোমাকে দুইটা সংখ্যা ইনপুট নেওয়া লাগবে ইউজারের কাছ থেকে, a আর b। প্রথমে একটা সংখ্যা নিবা, পরে আরেকটা সংখ্যা নিবা। তারপর এই দুইটা সংখ্যার মধ্যে কে বড় সেটা প্রিন্ট করবা। কেমনে করবা বলো তো? একটা চেক দেওয়া লাগবে, a কি b এর থেকে বড়? a যদি b এর থেকে বড় হয়, তাহলে আমরা কি প্রিন্ট করব? আমাদের এটা বড়। এলস কি প্রিন্ট করব? কে বড়? b বড়। ছোট্ট একটা ঝামেলা আছে। কি ঝামেলা দেখতেছি বলো? এটা বুঝছো না? আমাকে সবাই বলো। দুইটা সংখ্যা ইউজারের কাছ থেকে ইনপুট নিবা, ইনপুট নিয়ে কোনটা বড় কোনটা ছোট সেটা তুমি বের করবা। তো আমরা দুইটা সংখ্যা ইউজারের কাছ থেকে ইনপুট নিই, ধরো দুইটা সংখ্যা a আর b। ঠিক আছে, a ইনপুট নিছো, এবার b টাকেও আমরা ইনপুট নিই, %a %b। ঠিক আছে। এবার আমি দেখব a কি b এর থেকে বড় কিনা। তাহলে আমরা কি বলবো? %d is greater। ঠিক আছে, কে বড় হবে? a বড় হবে, তাই না? a যদি b এর থেকে বড় হয়, আদারওয়াইজ অন্য সব ক্ষেত্রে কে বড় হবে বলতো? আমরা এখানে একটা শর্ত চেক করতেছি, a কি b এর থেকে বড়। এটা সত্য হলে আমরা বলবো a বড়। এটা যদি মিথ্যা হয় তাহলে কি প্রিন্ট করব? b বড়, তাই না? তাহলে এখানটায় কি b বসায় দিব। ক্লিয়ার হইছে? তো আমরা যদি রান করি, দেখো তো কি হয়। দুটা সংখ্যা ইনপুট দিতে হবে। ধরো আমরা প্রথম সংখ্যাটা ইনপুট দিলাম 45, ঠিক আছে? পরের সংখ্যাটা ইনপুট দিলাম 78। কে বড় হবে বলো তো? 78 বড় হবে। যে 78 ইজ গ্রেটার, তাই না? আবার ধরো দিই -67 আর -89, 890। কে বড়? -67 বড়, তাই না? তুমি যদি এন্টার চাপ দাও, দেখো -67 কি বড় আসছে। একটা ঝামেলা আছে ভাইয়া, দুইটা সংখ্যা সমান দিলে কি হবে? কোনটা বড় কোনটা ছোট? তখন আসলে বলো তো কোনটা বড় দিবে?
ধরো আমি দুইটাই সমান দিয়ে দিলাম, তাইলে কোনটা এক্সিকিউট হবে? এই লাইনটা এক্সিকিউট হবে নাকি এই লাইনটা এক্সিকিউট হবে? প্রথম লাইনটা এক্সিকিউট হবে নাকি দ্বিতীয় লাইনটা এক্সিকিউট হবে? সে চেক করবে এ কি বি এর থেকে বড় কিনা। এ কি বি এর থেকে বড় না, কি বি এর থেকে বড় না, তার মানে এটা মিথ্যা। সে কোথায় এইটা প্রিন্ট করবে, এইটা পার্সেন্ট ডি ইজ গ্রেটার। যদিও দুইটা সমান, যদিও দুইটা সমান, তো তুমি যদি রান করো, এন্টার প্রেস করো, দেখো 67 ইজ গ্রেটার। তাহলে একটা সন্দেহ তো হইতেছে, ভাইয়া আমি যদি চাইতাম এ আর বি সমান কিনা ওটাও আমি বলে দিব, তাহলে তো আমি পারতেছি না। তাহলে কি আমি পারতেছি? শুধু ইফ আর এলস দিয়ে তুমি কি পারতেছো? দুইটা সংখ্যা ইনপুট নিয়ে কে বড় কে ছোট এটা বলতে পারতেছো, কিন্তু আমি যদি বলি কোনটা সমান, দুইটা সমান কিনা সেটাও বলো, সেটা কিন্তু পারতেছো না। কারণ এখানে জাস্ট দুইটা শর্ত, এই শর্তটা সত্য হলে এটা যাবে, মিথ্যা হলে ওটাই যাবে। ঠিক আছে? সেম ভাবে একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক, আমরা কিন্তু জাস্ট ধনাত্মক আর ঋণাত্মক বের করতে পারতেছি, সেটা কিনা শূন্য কিনা সেটা কিন্তু এভাবে পারতেছি না। কারণ কি, আমাদের জাস্ট একটা শর্তের উপর ভিত্তি করে ডিসিশনটা নিতে হচ্ছে। এটা সত্য হলে এটাই যাব, মিথ্যা হইলে ওটাই যাব। আমাদের যদি অনেকগুলা শর্ত লাগে তখন কি করব? সেটা সমাধান করার জন্যই আমাদের সিতে আরেকটা স্ট্রাকচার আছে, এটাকে বলা হয় ইফ এলস ইফ ল্যাডার। ইফ এলস ইফ ল্যাডার, মনোযোগ দাও। ইফ এলস ইফ ল্যাডার, ইফ এখানে একটা শর্ত, ঠিক আছে, তারপর এখানে একটা কোড ব্লক, এখানে ধরো অনেক লাইনের কোড আছে, ঠিক আছে, তারপর এলস ইফ এখানে আরেকটা শর্ত, এখানে অনেক লাইনের কোড আছে, বুঝছো? এই জিনিসটা আবার রিপিট করলাম, ধরো এখানে, দাঁড়াও আমি একটু ছোট করে দিচ্ছি, এভাবে করে চলতে থাকবে, এভাবে করে ধরো অনেকগুলা এলসিফ আছে, সবার লাস্টে গিয়ে একটা এলস। কাহিনীটা কি হচ্ছে আমি তোমাদের বুঝাচ্ছি। আরে ধর, এটাকে বলা হয় ইফ এলস ইফ ল্যাডার। আচ্ছা, এখানে দেখো ইফের মতোই, শুধু ইফে কি থাকতো, একটা ইফ থাকতো আর সবার লাস্টে একটা এলস থাকতো, জাস্ট এই দুইটা পার্ট থাকতো, তাই না? ইফ থাকতো আর সবার লাস্টে একটা এলস। এবার আমরা মাঝখানে অনেকগুলা এলস ইফ দিয়ে দিছি, এলস ইফের মাঝেও শর্ত বসবে। দেখো এখানে একটা শর্ত, এখানে একটা শর্ত, এখানে একটা শর্ত, প্রত্যেকটা এলস ইফের মাঝে একটা শর্ত, এখানে একটা শর্ত, এখানে একটা শর্ত, এখানে একটা শর্ত, এগুলো জায়গায় শর্ত থাকবে, শুধু এলস এর সাথে কোনো শর্ত নাই, তো এটা কিভাবে রান হবে আমি তোমাকে বুঝাচ্ছি। প্রথমত এই শর্তটা C1, এটা কন্ডিশন 1 চিন্তা করো, সে এই শর্তটা চেক করবে, যদি দেখে এটা সত্য, তাহলে ইফের ভেতরের যেই কোডটা এটা রান করবে, রান করা শেষে একদম লাস্টে চলে আসবে, একদম নিচে চলে আসবে, এগুলা আর রানই করবে না, ঠিক আছে? আচ্ছা, এবার সে দেখলো এটা মিথ্যা, ইফের মধ্যে শর্তটা মিথ্যা, তাহলে সে এগুলা রান করবে না, সে এখানে আসবে, এলস ইফের মধ্যে আসবে, এলস ইফের মধ্যে এসে এই শর্তটা চেক করবে। যদি সে দেখে এই শর্তটা সত্য, তাহলে এলস ইফের মধ্যে এই কোডগুলা রান হবে, রান হওয়ার পর সবার লাস্টে চলে আসবে। যদি দেখে এলস ইফের এই শর্তটা মিথ্যা, তাহলে সে
এলস ইফ এর মধ্যে যেই কোড এটা রান করবে না, সে এখানে চলে আসবে, পরের এলস ইফে চলে আসবে, সে এখানে আবার চেক করবে এটা সত্য কিনা। এটা সত্য হলে এই কোডটুকু রান করবে, রান করা শেষে সবার লাস্টে চলে আসবে। যদি দেখে মিথ্যা, ওর ভিতরেরটুকু রান করবে না, পরের এলস ইফে যাবে, এভাবে যাইতে 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 সবার লাস্টে আসবে। যদি কোনো শর্তই সত্য না হয়, কোনো শর্তই সত্য হয় নাই, তাইলে সে এই এলস এর যেই ব্যাপারটা, এলস এর যেই ভেতরে যেটা আছে সেটা রান করবে, এলস এর ভেতরে যেটা সেটা রান করবে। বুঝছো? এলস ইফ দেওয়ার মানে হচ্ছে আরো অনেকগুলা শর্ত দেওয়া, ঠিক আছে? সে সিরিয়ালি প্রত্যেকটা শর্ত চেক করে আসবে। যখনই কোনো একটা শর্ত দেখবে সত্য, ওটার ভিতরে রান করে একদম বাইরে চলে আসবে, ঠিক আছে? সে সিরিয়ালি শর্তগুলা চেক করতে থাকবে। যখনই দেখবে কোনো একটা শর্ত সত্য হয়ে গেছে, ধরো এটা সত্য হয়ে গেছে, ওর ভিতরেরটুকু রান করবে, আর কিচ্ছু চেক করবে না, একদম সবার লাস্টে এলস এর পরে চলে আসবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত মিথ্যা, ও চেক করতে থাকবে করতে থাকবে করতে থাকবে, এন্ড কোনোটাই যদি সত্য না হয়, ধরো এগুলার কোনোটাই সত্য হয় নাই, তাইলে এলস এর ভেতরে যেটা আছে, এলস এর ভেতরে যেটা আছে ওইটা সে রান করবে, ওইটা রান করে সবার নিচে চলে আসবে, সবার নিচে চলে আসবে, ঠিক আছে? আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবা, তাহলে বুঝতে পারবা। এই যে সেকেন্ড ব্র্যাকেট গুলা না, এগুলা তুমি না দিতে পারো যদি একটা মাত্র লাইন হয়, ঠিক আছে? যদি মাল্টিপল লাইন হয় তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট গুলা দেওয়া লাগবে, সেকেন্ড ব্র্যাকেট গুলা দেওয়া লাগবে। আচ্ছা, ঠিক আছে। এবার আমি তোমাকে বললাম আচ্ছা, এটা স্ট্রাকচারটা দেওয়া আছে, খেয়াল করছো? ইফ এখানে একটা শর্ত বসবে, স্লাইডে স্ট্রাকচারটা দেওয়া আছে, এখানে একটা শর্ত, এখানে একটা শর্ত, এখানে একটা শর্ত, এভাবে অনেকগুলা এলস ইফ থাকতে পারে। এই যে এলস ইফ এতটুকু, এই পার্টটুকু কয়বার থাকবে এটা তুমি জানো না, যতবার ইচ্ছা তুমি দিতে পারবা, প্যারা নেই, ঠিক আছে? ঠিক আছে, তো আমি এখন তোমাকে বললাম দুইটা সংখ্যা ইনপুট নিবা, দুইটা সংখ্যা এ আর বি, ঠিক আছে? এবার এরা কি বড়, এদের মধ্যে বড় কোনটা, যদি সমান হয়, মানে এদের মধ্যকার সম্পর্কটা তুমি দেখাবা আর কি, কে বড় কে ছোট বা কে সমান। তো কি করবা ফার্স্টে? ইফ যদি এ বি এর থেকে বড় হয়, এ বি এর থেকে বড় হয়, তুমি কি প্রিন্ট করবা? printf a is greater, ঠিক আছে? আচ্ছা, else if a b এর সমান হয়, ঠিক আছে? a is greater than b, ঠিক আছে? else if a আর b যদি সমান হয়, তাহলে a is equal to b, ঠিক আছে? এতটুকু বুঝছো? এন্ড সবার লাস্টে ধরো এ বি এর থেকে বড়, এটা সত্য হলে তো এর মান বড়, এ যদি বি এর সমান হয়, এটা সত্য হলে এটা। এখন এ যদি বি এর বড় না হয়, সমানও না হয়, তাহলে সে অবশ্যই কি বি এর থেকে ছোট হবে, a is less than b। এখানে তোমার কোনো শর্তই দেওয়া লাগলো না, শর্ত ছাড়াই কি, এখানে কোনো শর্তই লাগলো না, শর্ত ছাড়াই কি তুমি করে ফেলছো। কাহিনী বুঝছো? আমাকে বলো বলো বলো, কাহিনী বুঝছো? আমরা এখন প্রোগ্রামে যাই। তো দুইটা সংখ্যা ইনপুট নিছো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে কি করবে আমাকে বলো তো, আমি এটা একটু মুছে দিচ্ছি। প্রথমত a is greater than b কিনা এটা আমরা চেক করব। a is greater than
পার্সেন্ট ডি। ঠিক আছে, এ কমা বি। তারপর বড় কিনা আমি চেক করছি, এবার সমান কিনা চেক করব। এলস ইফ এ আর বি সমান কিনা, অর্থাৎ এ ইকুয়াল বি কিনা, এটা যদি হয় তাহলে আমরা কি করব বলো তো? প্রিন্টএফ কি প্রিন্ট করব? এ আর বি সমান প্রিন্টএফ এ ইজ ইকুয়াল টু বি। ঠিক আছে, ইফ এলস ইফ। এবার সবার লাস্টে গিয়ে কি দিলাম? এলস। এটার মানে কি? উপরের দুইটার কোনোটাই যদি সত্য না হয় তাইলে এলস এর মধ্যকার কোডটা কি হবে বলো তো? প্রিন্ট হবে। কাহিনী বুঝো। এখানে আসছে, সে চেক করতেছে এ বি এর থেকে বড় কিনা। এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এটা প্রিন্ট করবে, টাটা বাই বাই দিয়ে এখানে চলে আসবে। এইবার এ যদি বি এর থেকে বড় না হয় এটা সে প্রিন্ট করবে না, এখানে আসবে, এইটা চেক করবে। এটা যদি সত্য হয় এইটা প্রিন্ট করবে, সে টাটা বাই বাই দিয়ে এখানে চলে আসবে। এখন এটাও যদি মিথ্যা হয় তাহলে এটাও সে প্রিন্ট করবে না। এটাও মিথ্যা। সবার লাস্টেরটা এলস এর পরে তো কোনো শর্ত নাই, সে সরাসরি এখানে চলে আসবে। এন্ড লজিকটা বোঝা গেছে। এ যদি বি এর থেকে বড় হয় তাহলে তো এ বি এর থেকে বড় লিখবো। এ যদি বি এর সমান হয় তাহলে এ আর বি সমান লিখবো। এই দুইটাই যদি মিথ্যা হয়, এ বি এর থেকে বড় না সমান না, তাহলে অবশ্যই এ বি এর থেকে ছোট। বুঝতে পারলাম? আমাকে বলো তো আমরা একটু রান দিই। বলো কি ইনপুট দিব? 34 আর ধরো কত দিলাম? 79। 34 ইজ লেস দেন 79, তাই হওয়ার কথা না? আচ্ছা, এবার প্রথম সংখ্যাটা বড় দিয়ে দিই। ধরো প্রথম সংখ্যাটা দিলাম 90, দ্বিতীয় সংখ্যাটা দিলাম -45। কি লেখা উঠবে? 90 is greater than 40 -45। বলো। আচ্ছা ঠিক আছে, লাস্ট। এবার দুইটা আমরা সমান দিয়ে দিই। ধরো 45 is equal to 45। বুঝছো? সবাই আমাকে বলো, বুঝছো? কোডটা দেওয়া আছে এখানে। ঠিক আছে, কোডটা দেওয়া আছে। আমরা আরেকটা প্রবলেমে যাচ্ছি। সেটা হচ্ছে তুমি একটা সংখ্যা ইনপুট নিবা, সেই সংখ্যাটা ইনপুট নিয়ে সেটা ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য সেটা চেক করবা। ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য সেটা চেক করবা। সেটা কেমনে চেক করবা আমাকে বলো তো? তুমি একটা সংখ্যা ধরো এ নিছো, এখন এ এর ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় তাহলে পজিটিভ। বলো। এলস ইফ এর ভ্যালু যদি শূন্য হয়, শূন্যের সমান হয়, তাহলে কি? 0। এখন পজিটিভও না শূন্যও না, তাহলে আর একটা কেজি তো থাকে, তাহলে বাদ বাকি সব কেজে চেক করার তো দরকার নেই, তাই না? এই দুইটা যদি মিথ্যা হয় তাহলে কি আর চেক করার দরকার আছে? সেটা অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যাবে না? ঠিক আছে, আমি এখানে পুরো কোড লিখি নাই, কোডের একটু শর্ট ভার্সন লিখলাম আর কি। ঠিক আছে, তো এটা আমরা রান দিই, এটা আমরা লিখি। তো একটা সংখ্যা ইনপুট নিব, এবার একটা সংখ্যা ইনপুট নিব এ, তারপর আমি চেক করব এই সংখ্যাটা কি ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য। ঠিক আছে, আমাকে সবাই বলো। আমরা এ সংখ্যাটা ইনপুট নিলাম, এবার ফার্স্টে চেক করব এর ভ্যালু কি গ্রেটার দেন 0 কিনা। তাহলে এর ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা কি প্রিন্ট করব? এ ইজ পজিটিভ। ঠিক আছে, আমাকে বলো তো এ ইজ পজিটিভ। তারপর এবার আমরা চেক করলাম এর ভ্যালু শূন্য কিনা।
এ ইকুয়াল 0 কিনা, তাইলে কি আমাদের এ এর ভ্যালুটা 0, ঠিক আছে, এ এর ভ্যালুটা 0। এখন এখন পজিটিভও না শূন্যও না, মানে উপরের দুইটাই মিথ্যা হয়ে গেছে, তাহলে অবশ্যই সেটা নেগেটিভ হবে। তাহলে অবশ্যই সেটা নেগেটিভ হবে। আমাকে বলো তো, এ ইজ নেগেটিভ, ঠিক আছে। তো আমরা যদি রান করি তাহলে খেয়াল করো, আমরা ইনপুট দিলাম 67 ইজ পজিটিভ, পজিটিভই তো হওয়ার কথা। একটা নেগেটিভ সংখ্যা বলো, -89 ইজ নেগেটিভ, শূন্য একটা সংখ্যা দাও, 0 ইজ 0, ঠিক আছে। এখন ভাই এমনি করতে হবে না, তুমি ফার্স্ট এটাও তো চেক করতে পারো এ এর ভ্যালু লেস দেন 0 কিনা। এ এর ভ্যালু যদি লেস দেন 0 হয় তাহলে নেগেটিভ প্রিন্ট করবা, তাই না? আবার চেক করলা এ এর ভ্যালু গ্রেটার দেন 0 কিনা, তাহলে কি প্রিন্ট করবা? পজিটিভ, ঠিক আছে। লেস দেন 0 হলে নেগেটিভ, গ্রেটার দেন 0 হলে পজিটিভ। তাহলে এই দুইটা বাদে আর কি কেস থাকতে পারে? লেস দেন 0 না, গ্রেটার দেন 0 না, মানে 0 ইকুয়াল। তাহলে এলসে কি বসে যাবে? 0। এলসে কি বসে যাবে? 0। এটা রান করে দেখবা সেম কাহিনী, এটা রান করে দেখবা সেম কাহিনী, ঠিক আছে। আচ্ছা, আজকের একটা ফাইনাল কোড, সেটা হচ্ছে তুমি একটা রেজাল্ট বানানোর প্রোগ্রাম বানাবা, যে তোমাকে বলে দিবে, তুমি নাম্বারটা ইনপুট দিলেই তোমাকে বলে দিবে তুমি কি পাস করছো, এ পাইছো, বি পাইছো, এ প্লাস পাইছো না কোনটা পাইছো। তুমি একটা প্রোগ্রাম বানাবা যে তোমার একটা মার্ক ইনপুট নিবে, সেটার উপর ভিত্তি করে বলে দিবে তুমি কোন গ্রেডটা পাইছো, ঠিক আছে। সো অনেকগুলা গ্রেড আছে, ধরো এরকম, আমি একটু বুঝাই। তোমাকে একটা মার্কস ইনপুট দিবে, আমাদের যে মার্কস সেটা 0 থেকে 100 এর মাঝামাঝি, 0 হইতে পারে 0 আর 100 এর মাঝামাঝি। কেউ যদি দুষ্টামি করে 0 এর কম বা 100 এর বেশি দেয়, সেক্ষেত্রে তুমি বলবা যে ইনভ্যালিড। আচ্ছা, তারপর যদি 80 থেকে বড় হয়, ঠিক আছে, 80 থেকে বড় 100 থেকে ছোট বা সমান, সেক্ষেত্রে এ প্লাস। 70 থেকে বড় 80 থেকে ছোট, সেক্ষেত্রে এ। 80 থেকে ছোট সমান হলো তো এ প্লাস। 65 থেকে বড় 70 থেকে ছোট এ মাইনাস। তারপর 60 থেকে বড়, এভাবে করে আর কি চলতে থাকবে। তো ইফ এলস দিয়ে এটা করতে হবে, কারণ অনেকগুলা শর্ত। তো আমরা দেখি, মনে রাখবা কেউ যদি দুষ্টামি করে 0 এর কম বা 100 এর বেশি দেয়, সেক্ষেত্রে তুমি কি ওদেরকে একটা ওয়ার্নিং দিবা, বলবা যে কি দিচ্ছ এটা। তো আমরা প্রথমত মার্কসটা, আমরা আপাতত চিন্তা করি আমাদের যে মার্কস সেটা ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা। তো আমরা প্রথমে এই মার্কসটা ইনপুট নিলাম, ঠিক আছে। আচ্ছা, তো আমরা প্রথমত চেক করব আমরা যে মার্কসটা পাইছি সেটা 0 এর কম বা 100 এর বেশি কিনা। আমাদের যেই মার্কস, যেই মার্কটা, মার্কস বলে, মার্কস, আচ্ছা, 0 এর কম বা 100 এর বেশি কিনা। আচ্ছা, আমরা দেখি মার্কসটা যদি 0 এর কম হয়, খেয়াল করছি যে মার্কস ইজ লেস দেন 0, বা কেমনে প্রকাশ করে? লজিক্যাল অপারেটর পড়ছিলাম, লজিক্যাল অর। বা আমাদের মার্কসটা যদি 100 এর বেশি হয়, 0 এর কম বা 100 এর বেশি হয়, সেক্ষেত্রে আমরা কি প্রিন্ট করব? প্রিন্টএফ, সে দুষ্টামি করতেছে আসলে, তাই না? প্রিন্টএফ ইনভ্যালিড মার্কস। আমরা আপাতত নেগেটিভ মার্কিং বা এগুলা ধরতেছি না। ইনভ্যালিড মার্কস, তার মানে তুমি যেই মার্কসটা দিয়েছো সেটা ভ্যালিড না, ঠিক আছে। এখন সে যদি 0 এর কম বা 100 এর উপরে, 0 এর কম বা 100 এর উপরের কোনো মার্কস দেয়, ইনভ্যালিড মার্কস লেখা উঠবে। তারপর এলস ইফ, অলরেডি আমরা কিন্তু বলে ফেলছি
এখানে যেটা আসবে দেখো, কোডটা এখানে যদি আসে তার মানে যেই মার্কসটা সেটা শূন্যের কমও না 100-র বেশিও না, এই দুটার মাঝামাঝি। ঠিক আছে, বুঝো, কোডটা এখানে আসবে, চেক করবে মার্কসটা শূন্যের কম বা, এটা হচ্ছে লজিক্যাল অর অপারেটর, শূন্যের কম বা 100-র বেশি কিনা। এই দুটার কোন একটা সত্য হলে ইনভ্যালিড মার্কস লিখে সে প্রোগ্রামটা শেষ করে দিবে, একদম লাস্টে চলে আসবে। আর এই দুইটাই যদি মিথ্যা হয়, তার মানে শূন্যর কমও না 100-র বেশিও না, তখনই আমরা এলসিফে যাব, তার মানে এখানে যেই মার্কসটা আসছে, এখানে যেই মার্কসটা সেটা 0 আর 100-র মাঝামাঝি, 0 আর 100-র মাঝামাঝি। এখন এই মার্কসটা যদি 80 থেকে বড় বা সমান হয়, 80 থেকে বড় বা সমান হয়, ভাই 100-র ছোট লেখা লাগবে না ভাই, এরকম লেখা লাগতো না ভাই, এরকম লেখা লাগতো না। আমাদের মার্কসটা 80 থেকে বড়, 80 থেকে বড় এবং 100 থেকে ছোট বা সমান, তাইলেই তো A+। এটা লেখা লাগবে না, কারণ উপরের লাইনে অলরেডি চেক করা হয়ে গেছে যে এটা 100 থেকে বড় হইলে তুমি নিচের লাইনে যাবাই না, 100 থেকে বড় হইলে তুমি নিচের লাইনে যাবাই না, বুঝছো? তার মানে এটা আসলে চেক করার দরকার নাই, এই লাইনে আসা মানে মার্কসটা অলরেডি 100 থেকে ছোট। সো 80 থেকে বড় কিনা এটা চেক করলেই কাজ শেষ। যদি 80 থেকে বড় বা সমান হয়, আমি কি প্রিন্ট করব বলো তো? প্রিন্টএফ A+, তারপর নিউ লাইন। ঠিক আছে, আচ্ছা, তারপর আবার এলসিফে যাব। বলো তো এই এলসিফে আসা মানে কি? এটাও সত্য হয় নাই, এটাও সত্য হয় নাই, তখনই কিন্তু আমি এই এলসিফে আসবো। তার মানে আমাদের মার্কসটা 80-র উপরেও না, 100-র উপরেও না, আবার 0-র কমও না। আমরা এখন চেক করব যদি এটা 70-এর থেকে বড় বা সমান হয়। ঠিক আছে, যদি 70-এর থেকে বড় বা সমান হয়, সেক্ষেত্রে আমরা কি রেজাল্ট দিব বলো তো? সেক্ষেত্রে আমরা কি রেজাল্ট দিব? এ দিব। সেক্ষেত্রে আমরা কি রেজাল্ট দিব? এ। ঠিক আছে ভাইয়া, 70-এর থেকে বড়, 80-র থেকে ছোট চেক করা লাগবে না? না, 80-র থেকে ছোট দেখো, তুমি এই দুইটা চেক করেই কিন্তু এখানে আসবা। কাহিনী বুঝছো? যদি 80-র থেকে বড় হয় তাহলে এই জালেই ধরা খায় যাবে, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে, তারপর কি করব? সেম জিনিসটা আবার রিপিট হবে। 80-র থেকে 70-এর থেকে বড়, এবার আমরা চেক করব 65 থেকে বড় বা সমান কিনা। 65 থেকে বড় বা সমান হলে আমরা কি প্রিন্ট করব? A-, তারপর ধরো 60 থেকে বড় বা সমান কিনা, তাইলে ধরো কি দিব? B, তারপর দিলাম B, তারপর ধরো 50 থেকে বড় বা সমান কিনা, সেটা C, 40 থেকে বড় বা সমান হলে D, 40-এর নিচে হলে ফেল। ঠিক আছে, 40-এর নিচে হলে ফেল, 50-এর উপরে হলে C, 40-এর উপরে হলে D। ঠিক আছে, আর যদি একটাও না হয়, কাহিনী বুঝছো? 40-এর উপরেও না, মানে 40-এর নিচে, সবার লাস্টের কেস, সেটা হচ্ছে ডিফল্ট কেস। এলস আমরা কি প্রিন্ট করব বলো তো? প্রিন্টএফ ফেইল এফ। সবাই কাহিনী বুঝছো কি হয়েছে? আমরা আগে একটু রান দেই, তারপর তোমাকে এক্সপ্লেন করি। এটা ঝামেলা হয়েছে, ডি আমরা এখানে সেমি কোটেশন দেই নাই। ঠিক আছে, আমরা একটা নাম্বার ইনপুট দিই। তুমি ফার্স্টে দুষ্টামি করলা, ধরো -56 দিছো। দেখো, যখনই তুমি -56 দিছো, সে এখানে আসছে, এখানে এসে দেখে মার্কসটা 0 থেকে ছোট। এইটা বা এইটা একটা সত্য হলেই কিন্তু ইফের মধ্যের জিনিস সত্য হয়ে যাবে। সে কই ইনভ্যালিড মার্কসে ঢুকবে, এটা প্রিন্ট করবে, বাকি সব বাদ দিয়ে একদম নিচে চলে আসবে। ইনভ্যালিড মার্কস ধাম করে এখানে চলে আসছে। কাহিনী বুঝছো? বুঝছো? তুমি যদি অন্য কিছু একটা দাও, ধরো 100-র বেশি দাও,
এখানে ধরা খেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইবার ধরো আমরা রান করে দিলাম 99, তাহলে কি হবে? ফার্স্টে প্রথমে এসে এখানে চেক করবে মার্কসটা কি 0 থেকে ছোট? না। মার্কসটা কি 100 থেকে বড়? না। তার মানে এটা মিথ্যা, এটা মিথ্যা হয়ে গেছে, এখানে আর রান হবে না। এবার সে পরের শর্তটা এসে চেক করবে মার্কসটা কি 80 থেকে বড় বা সমান? হ্যাঁ, বড় বা সমান। তাহলে এটা প্রিন্ট করো, প্রিন্ট করে সবার লাস্টে চলে যাও, এগুলার দেখার দরকারই নেই। কোন একটা সত্য হয়ে গেলে ওইটার ভেতরের জিনিস রান করবা, পরের এলস এলস ইফ এগুলা দেখার দরকারই নেই। ঠিক আছে, আমাকে বলো তো ঠিক আছে? ঠিক আছে, তো আমরা যদি এন্টার দেই দেখো এ প্লাস চলে আসছে। আরেকটা প্রিন্ট দেই। এবার ধরো আমি দিলাম হচ্ছে 45, তাহলে কি কাহিনী হবে সেটা আগে বুঝাও, বুঝো। 45 দিলা, এটা কি সত্য হইছে? না। মার্কস কি 0 থেকে বড় বা 100 থেকে 0 থেকে ছোট বা 100 থেকে বড়? না, এটা মিথ্যা, তো এটা রান হবে না। পরেরটা চেক হবে মার্কস কি 80 থেকে বড় বা সমান? না, এটাও মিথ্যা, তো এটা রান হইল না। পরেরটাই চলে যাব, মার্কস কি 70 থেকে বড় বা সমান? না, এটাও রান হবে না। পরেরটাই যাব, মার্কস কি 65 থেকে বড় বা সমান? এটাও না, এটাও মিথ্যা। মার্কস কি 60 থেকে বড় বা সমান? এটাও মিথ্যা। মার্কস কি 50 থেকে বড় বা সমান? এটাও মিথ্যা। মার্কস কি 40 থেকে বড় বা সমান? এইটা সত্য হইছে, এটা রান হবে। রান হওয়ার পর সবার লাস্টে চলে আসবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো দেখো তো, আমি যদি এন্টার চাপ দেই দেখো কি পাইছো? ডি। কি পাইছো? ডি। কাহিনী বুঝছো? সে উপর থেকে স্টার্ট করা শুরু করে, কোন একটা সত্য পাইছে, কোন একটা সত্য, যেখানেই সত্য পাবে সেই কোড ব্লকটা রান করে এক্সিট করে ফেলবে। আর যদি কোনোটাই সত্য না হয়, এটাও সত্য না, 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 তাহলে সে সবার লাস্টের যে ব্লকটা এলস এইটা প্রিন্ট করবে, যদি কোনোটাই সত্য না পায়। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসে পূজার বন্ধের পরে দেখা হবে। এই টপিকগুলো একটু ভালো করে দেখবা। আজকের ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যা যা পড়াইছি সবকিছু স্লাইডে আছে, একটু দেখে নিলেই হবে। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, এগুলো একটু প্র্যাকটিস করো, স্লাইডে যেগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করো। তো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।